ওকে, তো আমাদের একটা হেলানো তল দেওয়া আছে এ বি সি, যেখানে এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া 5 মিটার, এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। তো আমাদের বের করতে বলছে যে একজন বালক ফার্স্টে বিসি দৈর্ঘ্য বের করতে বলছে, বিসি বাহু যেটা, এই বিসি বাহুর দৈর্ঘ্য মানে যে এই টেরা বাহুর দৈর্ঘ্য মধ্যে বের করতে বলছে, বি থেকে সি বাহু। তো বিসি বাহুর দৈর্ঘ্যকে তুমি এস ধরো, এস বিসি বাহুর দৈর্ঘ্যকে আমরা এস ধরলাম। এবার এখানে আমরা সি বিন্দু থেকে একটা লম্ব ড্র করতে পারি, লম্ব। তাহলে সি বিন্দু থেকে আমরা একটা লম্ব রেখা ড্র করলাম। তাহলে এই হচ্ছে আমার সি বিন্দু থেকে আমরা একটা লম্ব রেখা ড্র করলাম। আমি চা দিতে পারো চা। তাহলে সি বিন্দু থেকে একটা লম্ব রেখা ড্র করলাম, এই লম্ব রেখাটাকে আমি প্রকাশ করলাম এইচ দ্বারা, এইচ উচ্চতা। আচ্ছা, তো এবার খেয়াল করবা বিসি ইকুয়াল টু হোয়াট, বিসি দৈর্ঘ্য আমি বের করতে চাই। তো এই জায়গায় একটা দেখো, খুব মন দিয়ে দেখবা, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, নীল সমকোণী ত্রিভুজ। এই নীল সমকোণী ত্রিভুজে সাইন, ত্রিকোণমিতি সাইন অনুপাত অ্যাপ্লাই করো। তাহলে আমরা জানি সাইন 60 ডিগ্রি, সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব, তথা এইচ হচ্ছে আমার লম্ব, আর অতিভুজ হচ্ছে আমার 5, এইচ বাই হচ্ছে 5। তাহলে এখান থেকে সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, সাইন 60 হচ্ছে √3/2, আর এখানে হচ্ছে আমার এইচ বাই হচ্ছে 5। তাহলে একবারে আমি লিখতে পারবো এইচ ইজ ইকুয়াল টু 5√3 বাই কত বলো তো, 5√3/2 মিটার। এইচ আমরা জেনে গেলাম, বোঝা গেল ব্যাপারটা। এই এইচ আমরা জেনে গেলাম। আমরা বাম পাশের ত্রিভুজটার মধ্যে ত্রিকোণমিতির সাইন অনুপাত অ্যাপ্লাই করে আমরা এইচ এর ভ্যালুটা বের করে ফেললাম। এবার খেয়াল করবা, ডান পাশে কিন্তু আমার আরেকটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, খেয়াল করছো ডান পাশে। আচ্ছা, এবার তুমি ডান পাশে এই সমকোণী ত্রিভুজে সাইন অনুপাত অ্যাপ্লাই করতে পারো, ত্রিকোণমিতি সাইন অনুপাত অ্যাপ্লাই করতে পারো। ডান পাশের এই লাল ত্রিভুজটায় ত্রিকোণমিতি সাইন অনুপাত অ্যাপ্লাই করতে পারো। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ। অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে বলে লম্ব, এইচ হচ্ছে আমার লম্ব, অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব, আর বাদ বাকি তেরা বাহুটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এইচ বাই কি বলতো, এস আমরা বলতে পারি। এবার খেয়াল করে দেখবা, আমরা এস বের করতে চাই, তাহলে এস ইজ ইকুয়াল টু হবে এইচ বাই হচ্ছে সাইন 30। সাইন 30 এর ভ্যালু হচ্ছে আমার হাফ, আর এইচ এর ভ্যালু তুমি জানো, এইচ এর ভ্যালু 5√3/2। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 5√3/2, আর নিচে সাইন 30 এর ভ্যালু হচ্ছে আমার হাফ। তাহলে একবারে আমার আসবে হচ্ছে 5√3 মিটার। দেখো এস এর ভ্যালু আমরা কি পেয়ে গেলাম, 5√3 মিটার। এস মানে আমার এই যে বাহুটা, বিসি বাহুটা, তো বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5√3 মিটার। এইটুকু আমরা বুঝতে পারছি, এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা কত হবে তা আমাদের কিন্তু আমরা বের করে ফেললাম। তো এইটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছি কিনা বলো তো একটু আমরা। এক্স্যাক্টলি, এটা ফার্স্ট ম্যাথ, এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাথ। আচ্ছা, তো 2 নম্বর প্রশ্ন বলছে লোকটা কোন পথে সি বিন্দুতে পৌঁছালে বেশি পরিমাণ কাজ করবে। এটা আমাদের 2 নম্বর প্রশ্ন, যে লোকটা কোন পথে সি বিন্দুতে পৌঁছালে বেশি পরিমাণ কাজ করবে। তাহলে একজন লোক হচ্ছে এ বিন্দু থেকে হাঁটতে 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 সি তে যাবে, এটা হচ্ছে একটা কেস। আরেকবার হচ্ছে সে বি বিন্দু থেকে হাঁটতে 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 সি তে যাবে। তো কোন পথে গেলে সে বেশি কাজ করবে এইটা আমাদেরকে বের করতে বলছে। কোন পথে লোকটা গেলে বেশি পরিমাণ কাজ করবে সেইটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা এটা বের করার চেষ্টা করি, খেয়াল করবা, আমরা এটা বের করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা এগুলো মুছে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমি মুছে দিলাম। ওকে, আচ্ছা, কোন পথে লোকটা হেঁটে উঠলে বেশি পরিমাণ কাজ করবে এটা আমাদের বের করতে বলছে 2 নম্বর অঙ্কটা। হ্যাঁ, তাহলে লোকটা হচ্ছে প্রথম ক্ষেত্র হচ্ছে সে এ থেকে হেঁটে 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 সি তে উঠবে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে সে বি থেকে হেঁটে 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 সি তে উঠবে, এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্র। তো 2টা ক্ষেত্রে কৃতকাজ বের করব। তো কোন কৃতকাজটা বড়, কোন কৃতকাজটা ছোট, সেখান থেকে আমরা বের করতে পারবো যে কোন ক্ষেত্রে বেশি পরিমাণ কাজ করবে আর কোন ক্ষেত্রে কম পরিমাণ কাজ করবে। আমার লোকের ভর 50 কেজি, বালকের ভর 50 কেজি, আর বোঝার ভর 10 কেজি। তাহলে টোটাল ভর কিন্তু আমার 60 কেজি, টোটাল ভর। তাহলে টোটাল সিস্টেমের ভর সিস্টেম হচ্ছে এম ইজ ইকুয়াল টু লোকটার ভর 50 কেজি আর বোঝার ভর 10 কেজি। দ্যাট ইজ ওয়াই আমার টোটাল ভর আমি বলতে পারি কিন্তু 60 কেজি। আমি বলতে পারি টোটাল ভর কত কেজি বলো তো, 60 কেজি আমরা বলতে পারি। এবার এই 60 কেজি ভর নিয়ে আমার হচ্ছে কি হবে, মুসলাম উদ্দীপকটা মুছে ফেললাম, তোমরা আশা করি তুলছো। 60 কেজি ভর সিস্টেম নিয়ে সে প্রথমে এ থেকে হেঁটে 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 সিতে যাবে, বুঝছো ব্যাপারটা। আচ্ছা, তো একটু আমরা বাম পাশের ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, বাম পাশের লেফট সাইডের ত্রিভুজটা নিয়ে চিন্তা করি। তাহলে প্রথম ক্ষেত্রটা আমরা আঁকলাম, প্রথম ক্ষেত্র বা ফার্স্ট কেস আমরা বললাম যে লোকটা এ বিন্দু থেকে হেঁটে 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 সি তে উঠবে, এ থেকে হেঁটে 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 সি তে উঠবে। তাহলে কোন ত্রিভুজটা ব্যবহার করা হচ্ছে, লেফট সাইডের ত্রিভুজটা না। তাহলে লেফট সাইডের ত্রিভুজটা আমরা একটু আঁকি, খেয়াল করবা। এই হচ্ছে আমাদের লেফট সাইডের ত্রিভুজটা আমরা ড্র করলাম, লেফট সাইডের ত্রিভুজটা, বুঝা গেল। আচ্ছা, লেফট সাইডের ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের
বরাবরের 60 ডিগ্রি, বোঝা গেল? আচ্ছা, তো এবার লেফট সাইডে আসলে কি হচ্ছে খেয়াল করো একটু মন দিয়ে। লেফট সাইডে সে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, তাই তো? তাহলে সে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, এটা পুরো ভর সিস্টেমটা 60 কেজি ভর সিস্টেমটা। তাহলে এই যে আমার 60 কেজি ভর সিস্টেম, আমি এই যে এম দিয়ে প্রকাশ করলাম, তো 60 কেজি ভর সিস্টেমটা, এটা আমার এ বিন্দু আর এটা আমার সি বিন্দু। এ বিন্দু থেকে সে সি বিন্দু বরাবর মুভ করতেছে, তাহলে এ বিন্দু থেকে সে সি বিন্দু বরাবর মুভ করছে, তাই তো? এ বিন্দু থেকে, তাহলে এ বিন্দু থেকে যদি সে সি বিন্দু বরাবর মুভ করে, তাহলে এই বরাবর কি তার সরণ হবে না? ইয়েস অর নো? অবশ্যই ইয়েস। তাহলে যেহেতু সে এ বিন্দু থেকে সি বিন্দু বরাবর মুভ করতেছে, তাহলে এই রেড লাইন বরাবর তার সরণটা কাজ করবে বা এস কাজ করবে। সরণের ডিরেকশন হবে এই বরাবর, যেহেতু সে এ থেকে সি বরাবর যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার বাদ বাকি ক্যালকুলেশন গুলো করি আমরা। এবার খেয়াল করবা, যেহেতু আমার এই বস্তুটা এই বরাবর মুভ করতেছে, খুবই মন দিয়ে দেখবা, যেহেতু আমার এই বস্তুটা এই বরাবর মুভ করতেছে, এই বরাবর মুভ করতেছে, তাহলে অবশ্যই তাকে পা দিয়ে এই বরাবর বল প্রয়োগ করতে হচ্ছে। লোকটা, ঠিক আছে, লোকটাকে পা দিয়ে কোন বরাবর বল প্রয়োগ করতে হচ্ছে? সামনের দিকে বল প্রয়োগ করতে হচ্ছে। আর লোকটা যদি পা দিয়ে সামনের দিকে বল প্রয়োগ না করে, লোকটা যদি তার পায়ের মাধ্যমে পা দিয়ে সামনের দিকে বল প্রয়োগ না করে, তাহলে সে তো আর সামনে যেতে পারতো না, তাই না? তাহলে লোকটা পা দিয়ে কোন দিকে বল প্রয়োগ করতেছে? সামনের দিকে বল প্রয়োগ করতেছে। তো আমি ধরলাম F1 পরিমাণ বল প্রয়োগ করতেছে লোকটা পা দিয়ে সামনের দিক বরাবর, সম্মুখ দিকে F1 পরিমাণ বল প্রয়োগ করতেছে। তাহলে F1 বলটাকে আমরা বলতে পারি হচ্ছে লোকটার পা দ্বারা প্রয়োগকৃত বল, বা আমরা বলতে পারি লোকটার প্রযুক্ত বল আমরা বলতে পারি। তাহলে F1 ইকুয়াল টু বলা যেতে পারে লোকটার প্রযুক্ত বল, আমরা বলতে পারি লোকটা পা দিয়ে কতটুকু পরিমাণ বল প্রয়োগ করতেছে, সেই প্রযুক্ত বল আমরা কিন্তু এই F1টাকে বলতে পারি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার দেখবা এখান থেকে আমরা আরেকটু আগাই, দেখো একটু মন দিয়ে। আমরা জানি যে কোনো ভরবস্তু এমজি, যে কোনো ভরবস্তুর উপর এমজি ফোর্স কাজ করে কোন দিকে বলো তো? এমজি ফোর্স কাজ করে খাড়া নিচের দিকে। এই হচ্ছে আমার এমজি ফোর্স, সেটা কাজ করে সব সময় খাড়া নিচের দিকে। তো এই এমজি বলটাকে দুইটা উপাংশে আমরা ভাঙতে পারি। এই এমজি বলটাকে, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার দেওয়া আছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে, ছোট্ট অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, বোঝা গেছে? তো এমজি কে দুইটা উপাংশে ভাঙা যায়, দুইটা লম্ব উপাংশে ভাঙা যায়। এমজির একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, মনে রাখবা এমজির একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে। তাহলে এমজির একটা উপাংশ আমরা জেনে গেলাম হেলানো তলের সমান্তরালে কাজ করবে, বাদবাকি উপাংশ কাজ করবে এর লম্ব বরাবর। তাহলে একেবারে এর লম্ব বরাবর বা 90 ডিগ্রি বরাবর আমার বাদবাকি উপাংশটা কাজ করবে, বাদবাকি উপাংশটা কাজ করবে একেবারে লম্ব বরাবর। তাহলে এমজির একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, বাদবাকি উপাংশ কাজ করবে এর 90 ডিগ্রি বরাবর, যাতে করে এই দুই উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। দ্যাট ইজ ওয়াই এই দুই উপাংশকে বলা হয় লম্ব উপাংশ, আর এমজিটা যেন মাঝখানে থাকে। যাকে তুমি দুইটা উপাংশে ভাঙবা সে যেন দুইটা উপাংশের মাঝখানে থাকে। তাহলে এমজির একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, বাদবাকি উপাংশ কাজ করবে এর 90 ডিগ্রি বরাবর। এই হচ্ছে আমার বাদবাকি উপাংশটা। বোঝা গেল কিনা বল? অবশ্যই বোঝা গেছে। এবার কথা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে জ্যামিতিক প্রক্রিয়ায় বলা যায় যে এই পাশের অ্যাঙ্গেলটাও আমার 60 ডিগ্রি হবে। জ্যামিতিক প্রক্রিয়ায় বলা যায় যে এই পাশের অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে। তাহলে এমজির সাথে এই অ্যাঙ্গেল 60, যার সাথে কোণ তার সাথে হয় cos। তাহলে এমজি cos অফ 60 ডিগ্রি, আর যার সাথে কোণ নাই বাদবাকিটা হবে sin। দ্যাট ইজ ওয়াই এমজি সাইন অফ কি বলতো? এমজি সাইন অফ 60 ডিগ্রি আমরা বলতে পারি। এইটুকু বোঝা গেছে? এইটুকু আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি, আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। এবার কথা হচ্ছে যে ভাইয়া আমরা লোকটা কতটুকু কাজ করলো তা আমি বের করতে চাই। লোকটা কতটুকু কাজ করলো, তাহলে লোকটার প্রযুক্ত বল হচ্ছে এই বরাবর, দ্যাট ইজ F1, আর লোকটার সরণও এই বরাবর, দ্যাট ইজ S। তো আমাকে বলো তো, বল এবং সরণ একই দিকে কাজ করতেছে না? লোকটার প্রযুক্ত বল আর সরণ কি একই দিকে কাজ করতেছে না? ইয়েস অর নো? ইয়েস। তাহলে লোকটার প্রযুক্ত বল আর সরণ কিন্তু সেম দিকে কাজ করতেছে। তাহলে লোকটার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ হবে W ইকুয়াল টু বল এবং সরণ একই দিকে কাজ করলে W ইকুয়াল টু Fs হয়, এটা আমরা সবাই জানি, W ইকুয়াল টু Fs হয়, ঠিক আছে? তাহলে F1 বল দ্বারা কৃত কাজকে আমি ধরলাম W1, ঠিক আছে? W ইকুয়াল টু ডিরেক্টলি Fs লিখে দিবা। কেন W ইকুয়াল টু ডিরেক্টলি Fs লিখলাম, কেন cos থিটা লিখলাম না? কারণ বল এবং সরণ একই দিকে কাজ করলে কৃত কাজ বের করার ফর্মুলা হচ্ছে Fs। বল আর সরণ জাস্ট গুণ করতে হয়। তাহলে বল
এই বরাবর F1 লোকটার প্রযুক্ত বল, আর সরণও এই বরাবর, তাহলে বল এবং সরণ চোখ দিয়ে তাকায় দেখতে পারতেছো একই দিকে কাজ করতেছে, তাই লোকটার প্রযুক্ত বলের দ্বারা কৃত কাজ, W1 মানে লোকটার প্রযুক্ত বলের দ্বারা কৃত কাজ বা লোকটার কৃত কাজ, লোকটা দ্বারা কৃত কাজ বলা যায়, এটা লোকটা দ্বারা কৃত কাজ, দ্যাট ইজ আমার W1, ঠিক আছে, লোকটা দ্বারা কাজ, দ্যাট ইজ F1 ইন্টু এস। এবার কথা হচ্ছে যে আমাদের এখানে কিছু বলে দেওয়া নাই, আমরা ধরে নিব যদি কিছু বলে দেওয়া না থাকে আমরা ধরে নিব যে এই লোকটা উপরের দিকে সমবেগে যাচ্ছে, উপর দিকে কিসে যাচ্ছে বলতো, সমবেগে যাচ্ছে, আমরা ধরে নিব যদি কিছু বলে দেওয়া না থাকে, তাহলে আমরা ধরে নিব যে এই বস্তুর উপর দিকে কি বেগে যাচ্ছে বলতো, সমবেগে যাচ্ছে। আর আমরা জানি সমবেগে যদি লোকটা মুভ করে তাহলে সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বলের মানটা সমান হয়, তাহলে সম্মুখমুখী বল হচ্ছে আমার F1 আর পশ্চাৎমুখী বল আমার কি বলতো mg sin 60, সম্মুখমুখী বল আমার F1 আর পশ্চাৎমুখী বল হচ্ছে আমার mg sin 60। যদি লোকটা সমবেগে উপর দিকে উঠে তাহলে সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বল এরা কি হয়, সমান হয়, তাহলে সম্মুখমুখী বল হচ্ছে আমার F1 ইজ ইকুয়াল টু পশ্চাৎমুখী বল হচ্ছে আমার mg sin অফ কি বলতো mg sin অফ 60। যদি কোনো বস্তু সমবেগে চলে তাহলে সম্মুখমুখী সামনের দিকে বল ইজ ইকুয়াল টু পেছনের দিকে বল হয়, এটা ইকুয়াল টু তুমি তখনই লিখতে পারবা যখন বস্তু সমবেগে চলবে। এখন জাস্ট মানগুলো বসাই দিবা, লোকটা কতটুকু কাজ করলো W1 তুমি বের করতে পারবা, W1 F1 হচ্ছে mg sin অফ 60 ডিগ্রি আর s হচ্ছে আমরা বের করতে পারবো, s মানে যে হেলানো তল বরাবর সরণ, হেলানো তল বরাবর সরণের ভ্যালুটা কত বলো তো 5 মিটার না, হেলানো তল বরাবর সরণের ভ্যালুটা কত 5 মিটার না, s মানে হেলানো তল বরাবর সরণ, মানগুলা বসিয়ে দাও, 60 কেজি, জি হচ্ছে 9.8 ইনটু sin 60 ডিগ্রি ইনটু কত বলো তো 5, এখান থেকে আমরা কৃতকাজের ভ্যালুটা বের করতে, দেখো 25, দেখো 2546.11 জুল, এটা হচ্ছে আমার দেখো কৃতকাজ। ওকে, তো এবার আমাদের হচ্ছে হলো হবে একই অ্যান্সার আসবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমি এখানে কিছুটা বলার জন্য আসলে এই কাজগুলো করতেছি। এনিওয়ে এবার এটা গেল, এবার মনে করো আমার বি থেকে আমার এই বালকটা আমার এই সিস্টেমটা হচ্ছে বি থেকে মনে করো সিতে যাবে, বি থেকে সিতে, বুঝছো আমার এই ভর সিস্টেমটা 5√2 মিটার, তো এটা না মুছে দিলাম, তাহলে বি থেকে মনে করো হেঁটে 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 সিতে যাবে, এটা মুছে দিলাম, বি থেকে হেঁটে 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 সিতে গেল, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। ওকে, তাহলে খেয়াল করবা বি থেকে হেঁটে 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 সে যদি সিতে যায়, আমার এই ভর সিস্টেমটা যে স্মল এম ভর সিস্টেমটা বি থেকে হেঁটে 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 সিতে যাচ্ছে, তাহলে বি থেকে যদি সে সিতে যায় তাহলে সরণ ঘটবে কোন বরাবর, বি থেকে হেঁটে 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 সে সিতে যাচ্ছে, তাহলে বি থেকে সি বরাবর যাচ্ছে, তাহলে এই বরাবর সরণ কাজ করবে সরণ, তাহলে সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এস, এবং এই সরণটা হচ্ছে 5√3 মিটার আর কি, 5√3 5√3 ছিল না, বুঝতে পারলাম তো 5√3 ছিল, এনিওয়ে 5√3 ছিল, √3/2, হ্যাঁ 5√3 ছিল। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের এই বরাবর সরণ করবে, ওকে ভালো কথা। এবার আমরা এখান থেকে বের করব অ্যাকচুয়ালি যে যদি লোকটা বি থেকে সি অবধি যায়, দ্বিতীয় ক্ষেত্র দেখো, খেয়াল করে দেখো বন্ধুরা, তো দ্বিতীয় ক্ষেত্র যদি লোকটা বি থেকে সিতে যায়, তাহলে কোন দিকে বল প্রয়োগ করতে হবে, লোকটাকে সামনের দিকে বা সম্মুখ দিকে বল প্রয়োগ করতে হবে না, অবশ্যই সম্মুখ দিকে বল প্রয়োগ করতে হবে। লোকটা হেঁটে 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 যদি বি থেকে সিতে যায় তাহলে লোকটাকে অবশ্যই লোকটাকে পা দিয়ে অবশ্যই সামনের দিকে বল প্রয়োগ করতে হবে, এবং কত বল প্রয়োগ করতে হবে, আমি ধরলাম F2 পরিমাণ বল প্রয়োগ করতে হবে। F2 হচ্ছে লোকটার নিজের প্রযুক্ত বল। তো দেখো তো বল আর সরণ কি একই দিকে কাজ করতেছে না, লোকটা এদিক বরাবর বল প্রয়োগ করতেছে পা দিয়ে, এবং লোকটা সরেও যাচ্ছে এদিক বরাবর, বল এবং সরণ একই দিকে কাজ করলে কৃত কাজ W2 ইকুয়াল টু কি হবে, W ইকুয়াল টু Fs না, তাহলে W2 ইকুয়াল টু কি হবে বলতো F2s হবে, খুবই সহজ ছিল। এবার আমরা জানি mg কে দুটো উপাংশে ভাঙা যায়, তাহলে mg কাজ করবে খাড়া নিচের দিকে, আমরা সবাই জানি যে কোনো ভর বস্তুর উপরে mg বল কাজ করবে কোন দিকে বলতো, খাড়া নিচের দিকে হচ্ছে আমার mg ফোর্সটা কাজ করে। mg কে দুটো উপাংশে ভাঙা যায়, mg কে দুটো উপাংশে আমরা ভাঙতে পারি, তাহলে mg এর একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, mg এর একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, আর বাদবাকি উপাংশ কাজ করবে 90 ডিগ্রি বরাবর, বাদবাকি উপাংশ কাজ করবে এই উপাংশটার 90 ডিগ্রি বরাবর। তাহলে mg টাকে দুটো উপাংশে ভেঙে ফেললাম, mg এর একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, বাদবাকি উপাংশ কাজ করবে এর 90 ডিগ্রি বরাবর। এই হচ্ছে দুটো উপাংশ, উলম্ব উপাংশ, mg এর দুটো উপাংশ, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, এই পাশের অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে কমন সেন্স থেকে বলা যায়, বা তাহলে হচ্ছে জ্যামিতিক প্রক্রিয়া বলা যায় যে এই পাশের
অ্যাঙ্গেলটাও আমার 30 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে এ পাশের অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে কমন সেন্স থেকে বলা যায় যে এ পাশের অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে। তো খেয়াল করবা এমজির সাথে এই উপাংশ 30 ডিগ্রি, তাহলে এই বরাবর হবে হচ্ছে এমজি কস 30 ডিগ্রি, এই বরাবর হবে। আর বাদ বাকিটা হবে হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি, বাদ বাকিটা হবে হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি। যদি আমার এই ভর সিস্টেমটা সমবেগে উপর দিকে ওঠে, সমবেগে, তাহলে সম্মুখ দিকে বল আর পশ্চাৎ দিকে বল কি হবে? সমান হবে। সম্মুখমুখী বল হচ্ছে আমার F2, তাহলে সম্মুখমুখী বল হচ্ছে আমার F2 ইজ ইকুয়াল টু সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বল হচ্ছে আমার mg sin থিটা, তাহলে পশ্চাৎমুখী বল হচ্ছে আমার mg sin 30 ডিগ্রি। এরা কি হবে? সমান হবে। এবার জাস্ট কৃত কাজটা বের করবা, তাহলে W2 ইকুয়াল টু F2 S না, F2 এর ভ্যালু হচ্ছে যে সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বল সমান বলে, সামনের বল আর পেছনের বল সমান বলে এই F2 এর জায়গায় আমরা mg sin 30 লিখতে পারবো। দ্যাট ইজ হচ্ছে আমার F2 এর সাথে আমরা গুণ দেব হচ্ছে সরণ S। এই বরাবর সরণ কিন্তু 5√3 ছিল। এখন মানগুলা বসায় দাও। বস্তুর ভর বা সিস্টেমের ভর 60 কেজি, g 9.8, sin 30 এর ভ্যালু হচ্ছে তুমি এখান থেকে লিখবা sin 30 এর ভ্যালু হাফ আর S এর ভ্যালু হচ্ছে 5√3। দেখবা এই মানটা অবশ্যই W2 এর মানটা একেবারে সেম মান আসবে। এই যে 2546 পয়েন্ট কত বলো তো 11 জুলি আসবে, সেম অ্যান্সার আসবে। তাহলে উভয় ক্ষেত্রে কৃত কাজ, প্রথম ক্ষেত্রে কৃত কাজ W1, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ W2, তো আমরা বলতে পারবো উভয় ক্ষেত্রে কৃত কাজটা সমান হবে। তো লিখে নাও উভয় ক্ষেত্রে কৃত কাজটা সমান হবে, উভয় ক্ষেত্রে কাজ সমান হবে, কোনো ক্ষেত্রে কাজ বেশি না, কোনো ক্ষেত্রে কাজ কম না। তাহলে এইটা আমরা বের করে ফেলতে পারলাম। 3 নাম্বার ম্যাথটা খুব সুন্দর, যে কোন ক্ষেত্রে কষ্ট বেশি হবে বলো তো? গাইডে লেখা আছে কি জানো? উভয় ক্ষেত্রে সেম পরিমাণ কষ্ট হবে, এটা ভুল লেখা আছে গাইডে। 3 নাম্বার প্রশ্ন ছিল যে কোন ক্ষেত্রে কষ্ট বেশি হবে, গাইডে লেখা আছে যে উভয় ক্ষেত্রে কষ্ট সমান হবে, কিন্তু না। এটা আমরা কেন বের করবো একটু বলো তো? কোন ক্ষেত্রে কষ্ট বেশি হবে মানে লোকটার প্রথম ক্ষেত্র হচ্ছে লোকটা এ থেকে সিতে উঠতেছে, এ থেকে সিতে উঠতে বেশি কষ্ট হবে নাকি বি থেকে সিতে উঠতে বেশি পরিমাণ কষ্ট হবে? এই প্রশ্নটা যাতে তুমি ভালো করে উত্তর করতে পারো সেই জন্যই এই প্রসেসে আমি করাইছি। অনেকে বলতে পারো ভাই এমজিএস দিয়ে করেলেন না কেন, এই অঙ্ক তো এক লাইনে মিলে যায়। ভাই আমার সৃজনশীল অঙ্ক এটা, বুঝছো? এই জন্য একটু ডিটেইলিং আমাদের দরকার, সৃজনশীলের জন্য একটু ডিটেইলিং আমাদের দরকার, বুঝছো? আমরা অবশ্যই অ্যাডমিশন স্টাইলে পড়বো, বাট অবশ্যই সৃজনশীল স্টাইলও কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, কারণ ডিটেইলিং তুমি না জানলে কিন্তু তুমি আসলে ম্যাথ উত্তর করতে পারবে না বা সৃজনশীলে ভালো মার্কস পাবে না। এই হচ্ছে কথা। যেমন আমি তোমাকে বলি ঘ নাম্বার যেটা সৃজনশীলে 4 নাম্বার যেটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, সেখানে কিন্তু তোমাকে আসলে মানে তোমার ম্যাথ পারো কিনা সেটা যাচাই করে না, সেটা যাচাই করে তুমি কতটুকু জানো, ডিটেইলিং পড়াশোনা কতটুকু করো। আচ্ছা খেয়াল করবা, তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো? যে 3 নাম্বার অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটা হচ্ছে কি, কোন ক্ষেত্রে বেশি কষ্ট হবে? এ থেকে সিতে উঠতে বেশি কষ্ট হবে নাকি বি থেকে সিতে উঠতে বেশি কষ্ট হবে? তো খেয়াল করে দেখো, এ থেকে সিতে ওঠার জন্য লোকটাকে পা দিয়ে কতটুকু বল প্রয়োগ করা লাগবে? F1 পরিমাণ বল প্রয়োগ করা লাগবে, F1 পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। তাহলে এ থেকে সিতে উঠতে লোকটাকে পা দিয়ে F1 পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। তো F1 বলের মানটা একটু বের করি, দেখো তো কত আসে। এম এর ভ্যালু কত? 60 কেজি, জি এর ভ্যালু কত? 9.8, আর সাইন 60 এর ভ্যালু কত বলো তো? হাফ। তো আমাকে একটু F1 এর ভ্যালুটা বের করে বলবা। F1 মানে কি? এ থেকে পা দিয়ে, এ থেকে লোকটা পা দিয়ে উপর দিকে, এ থেকে লোকটা উপর বরাবর হেলানো তল বরাবর বল প্রয়োগ করে 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 উপর দিকে উঠতেছে। তো লোকটা কতটুকু বল প্রয়োগ করে এ থেকে সিতে উঠতেছে সেটা আমি তো বের করতে চাচ্ছি। সিমিলারলি খেয়াল করবা, লোকটা কতটুকু বল প্রয়োগ করে দ্বিতীয় ক্ষেত্রে বি থেকে সিতে উঠতে যাচ্ছে, বি থেকে সিতে উঠতে যাচ্ছে কতটুকু বল প্রয়োগ করে F2, সেই F2 এর মানটা আমরা বের করতে চাই। সেই F2 হচ্ছে F2 ইকুয়াল টু, খেয়াল করবা যে F2 ইকুয়াল টু mg sin 30 ডিগ্রি। তাহলে এখান থেকে F2 এর মানটাও তুমি তো বের করবা। m হচ্ছে 60 কেজি, g হচ্ছে 9.8, আর sin 30 ডিগ্রি হচ্ছে আমার কত বলো তো? আমরা এখান থেকে F2 এর মানটাও বের করতে পারবো। তো F1 এর মানটা বলো আর F2 এর মানটা বলো কত আসে। F1 এর মান কত আর F2 এর মান কত আসে? F2 আসতেছে 294, তাহলে F2 আসতেছে হচ্ছে 294 নিউটন, দেখছো কম পরিমাণ বল। আর F1 আসছে 509.22 নিউটন, তাহলে 509.22 নিউটন। দেখো তো এর মানে কি? এর মানে লোকটা এ থেকে সিতে উঠতে বেশি 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 বল প্রয়োগ করে 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 উঠতে হবে না। আর F2 মানে হচ্ছে লোকটার বি থেকে সিতে উঠতে কম বল প্রয়োগ করলে সে বি থেকে সি বরাবর উঠতে পারবে। তাহলে কম বল প্রয়োগ করলে মোটামুটি তুলনামূলক কম বল প্রয়োগ করলে সে বি থেকে সিতে উঠতে পারবে, আর এ থেকে সিতে উঠতে বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে F1 ইজ গ্রেটার দেন F2, তাহলে যেহেতু F1 ইজ গ্রেটার তাহলে আমরা বলতে পারি যে এ থেকে সিতে উঠতে বেশি কষ্ট হবে, কারণ F1টা বেশি, এ থেকে সিতে উঠতে বেশি বল প্রয়োগ করা লাগতেছে। আমি বলতে পারি যে এসি পথে কষ্ট বেশি হবে, এসি পথে কষ্ট বেশি হবে। এটা কিন্তু গাইডে আমাদের ভুল দেওয়া আছে, বুঝছো? এসি পথে কষ্ট বেশি হবে, গাইডে আমার বলা আছে যে উভয় ক্ষেত্রে কষ্ট সমান হবে, কিন্তু না, এটা ভুল, ব্যাখ্যাটা ভুল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর।
3 নাম্বার উত্তরটা। বোঝা গেল কিনা বলো তো? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে খেয়াল করবা যে একই উদ্দীপক আমাদের, এই হচ্ছে আমাদের একটা হেলানো তল, বুঝছো? এই হচ্ছে হেলানো তল। তাহলে আমরা বাম পাশের হেলানো তলটা নিয়ে ফার্স্টে চিন্তা করি, বাম পাশের লেফট সাইডের হেলানো তলটা নিয়ে ফার্স্টে একটু ক্যালকুলেশন করি, তারপরে রাইট সাইডটা নিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে লেফট সাইডে কিন্তু আমার হেলানো তলের এইটুকু উচ্চতা, খেয়াল করবা হেলানো তলের যেটা আমার অ্যাকচুয়ালি হেলানো তল বরাবর যে দৈর্ঘ্য, হেলানো তল বরাবর দৈর্ঘ্য আমার ছিল হচ্ছে 5 মিটার, 5 মিটার। ওকে, ভালো কথা, 5 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লেফট সাইডের ত্রিভুজটা নিয়ে চিন্তা করতেছি। এই বিন্দু ছিল এ বিন্দু, এই বিন্দু ছিল সি বিন্দু, তাই তো? আর এই অ্যাঙ্গেলটা ছিল আমার কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি, হ্যাঁ। আর এটা আমার ছিল হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে আমরা একটা মার্বেলকে সি বিন্দু থেকে ছেড়ে দিব, সেই মার্বেলটা গড়ায় 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 এতে আসবে। একটা মার্বেল বা একটা বস্তুকে আমরা সি বিন্দু থেকে ছেড়ে দিব, যে এই পয়েন্ট থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিব, এই যে এই পয়েন্ট থেকে একটা বস্তুকে আমরা ছেড়ে দিব স্থির অবস্থা হতে, অবশ্যই স্থির অবস্থা হতে, মানে ইউ ইকুয়াল টু কত বলতো? 0। তাহলে এখান থেকে ছেড়ে দিব, মার্বেলটা গড়ায় 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 এতে পড়বে। তাহলে মার্বেলের সরণ কোন বরাবর হবে বলো তো? এই যে সি এ বরাবর সরণ হবে না? সি এ বরাবর মার্বেলটার সরণ, দেখো তো সি এ বরাবর মার্বেলটার সরণটা সংঘটিত হবে। তাহলে সি থেকে এ বরাবর মার্বেলটার সরণ বা এস সংগঠিত হবে, এবং সেই এস এর ভ্যালু কত? 5 মিটার। তাহলে সি এ বরাবর হচ্ছে মার্বেলটার সরণ সংগঠিত হবে। এবার কথা হচ্ছে যে আমরা এখন বের করব, দেখো মন দিয়ে। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কি বলতো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, ব্যাপার না, এই সরণটাকে আমি S1 ধরলাম, সরণটাকে আমি S1 ধরলাম। সি থেকে মার্বেলটা এতে পড়তে যে সময় নেই, সেই সময়টাকে আমি T1 ধরলাম। আদিবেগ তো আমার 0, আদিবেগটা 0 বসে দিলে ইউ 0 বসালে আমরা পাবো হচ্ছে S1 ইকুয়াল টু ইউ তো 0 প্লাস হাফ লিখলাম, হাফ জি। অনেকে বলবে এর জায়গায় অভিকর্ষ ত্বরণ বলবে, এটা হচ্ছে ভুল, অনেক বড় ভুল, এটা হচ্ছে অনেক বড় ভুল। এখানে এর জায়গায় জি কখনোই বলা যাবে না। তাহলে এখানে কেন জি বলা যাবে না এটা তোমাকে আমি ফার্স্টে বলতেছি। এখানে কেন আমরা জি লিখতে পারবো না, জি টি 1 স্কয়ার লিখতে পারবো না, এটা এখন আমি তোমাকে বলতেছি। জি আমরা কখনো লিখতে পারবো না, জি জি লিখলে ভুল হবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এখানে এ টি স্কয়ার লিখলাম, এ টি 1 স্কয়ার লিখলাম। তাহলে এখান থেকে দেখবা, এখান থেকে কি বলা যায়? S1 ইজ ইকুয়াল টু হাফ এ টি 1 স্কয়ার লেখা যায়। আচ্ছা, এখানে খেয়াল করবা, এখানে এই ইকুয়েশন কথা বলতেছে, মানে তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে বাংলা ভাষায় লিখে দিতে হবে না, তুমি সমীকরণের দিকে তাকাবা, সূত্রের দিকে তাকাবা, সূত্র কথা বলতেছে, সূত্র দেখো, সূত্র কথা বলতেছে, দেখো কিন্তু কথা বলতেছে। তুমি ওর ভাষা পড়তে পারতেছো? পড়তে হবে কিন্তু, নাইলে হবে না কিন্তু, নাইলে তুমি কিসের সায়েন্স স্টুডেন্ট? সরণ কি ভেক্টর রাশি? এর মাথায় ভেক্টর চিহ্ন দাও, দেখছো কথা বলতেছো। ত্বরণ কি ভেক্টর রাশি? এর মাথায় ভেক্টর চিহ্ন দাও। খেয়াল করে দেখো ও কি বলতেছে, এই সূত্রটা কি কথা বলতেছে? সূত্রটা বলতেছে যে সরণের ডিরেকশন যা, ত্বরণের ডিরেকশন হুবহু তা, কারণ সরণ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, মাঝখানে ইকুয়াল। তাহলে ওই সূত্রটা বলতেছে, এই সূত্র অনুযায়ী সূত্রটা কি কথা বলতেছে? ও বলতেছে, আমি কান দিয়ে শুনতে পারতেছি কি বলতেছে, কান দিয়ে শুনতে পারতেছি। হ্যালো, কি বলতেছে তুমি? ও বলতেছে সরণ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি আবার ইকুয়াল, মানে সরণের ডিরেকশন যা, ত্বরণের ডিরেকশন হুবহু তা, একই দিকে ডিরেকশন নিতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করবা এস মান নয় সরণ, সরণ কাজ করতেছে কোন বরাবর বলো তো? এরকম তেরা বরাবর না, দেখো তো এই বরাবর সরণ কাজ করতেছে, এই যে সরণ, দ্যাট ইজ সরণ S1। তাহলে সরণ কাজ করতেছে এই যে তেরা বরাবর S1, বুঝছো? কিন্তু তুমি যদি অভিকর্ষ ত্বরণ নিতা, অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, এই হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ জি। এবার তুমি বলো, আমার বলা লাগবে না। এই অভিকর্ষ ত্বরণের ডিরেকশন আর সরণের ডিরেকশন কি একই দিকে? হতে হচ্ছে না। অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে আর সরণ কাজ করে তেরা বরাবর। তাহলে অভিকর্ষ ত্বরণের ডিরেকশন আর সরণের ডিরেকশন কি একই দিকে? উত্তর হচ্ছে না, একই দিকে না। তাহলে কি এখানে অভিকর্ষ ত্বরণ বসানো যাবে? উত্তর হচ্ছে না, কখনোই বসানো যাবে না। এখন আমরা এই অভিকর্ষ ত্বরণকে দুইটা উপাংশে ভাঙবো। কিভাবে খেয়াল করবা? এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি, যদি এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, আমার এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে, কমন সেন্স। আচ্ছা, আর যদি এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? আমাদের 30 ডিগ্রি হবে, কমন সেন্স। আচ্ছা, এবার আমরা এই জি কে দুইটা উপাংশে ভাঙবো। জি এর একটা উপাংশ নিব সরণ বরাবর, কারণ সরণ বরাবর ত্বরণ আমার লাগবে, সরণের দিকে ত্বরণ আমার লাগবে। তাহলে জি এর একটা উপাংশ আমরা নিব সরণ বরাবর। এই দেখো জি এর একটা উপাংশ আমি নিয়ে নিছি, কিন্তু সরণ বরাবর। এই যে জি এর একটা উপাংশ সরণ বরাবর একটা উপাংশ নিয়ে নিছি, বাদবাকি উপাংশ হবে এর লম্ব বরাবর, উলম্ব উপাংশ আর কি, লম্ব উপাংশ। বাদবাকি লম্ব উপাংশ হবে এই যে এই তীর চিহ্নের লম্ব বরাবর, এই বরাবর হচ্ছে আমার বাদবাকি উপাংশটা কাজ করবে, এই হচ্ছে আমার বাদবাকি উপাংশ। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল কিনা বলো তো? তাহলে খেয়াল করো, জি এর অভিকর্ষ ত্বরণকে দুটো উপাংশে ভাঙবা। অভিকর্ষ ত্বরণের একটা উপাংশ নিবা সরণ বরাবর, যে সরণ বরাবর একটা উপাংশ নিবা, বাদবাকি উপাংশ নিবা এর লম্ব বরাবর। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল। তাহলে জি এর সাথে খেয়াল করবা এই উপাংশের অ্যাঙ্গেল তুমি জানো 30 ডিগ্রি, তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় কস।
এদিক বরাবর হবে হচ্ছে জি কস কত বলো তো 30 ডিগ্রি। তাহলে জি এর সাথে যেই বরাবর অ্যাঙ্গেল তুমি জানো সেই বরাবর হবে কস, বাদ বাকিটা হবে সাইন। তাহলে জি সাইন 30 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? জি সাইন এই অ্যাঙ্গেলটা, বোঝা গেল ব্যাপারটা? এবার সরণের দিকে কোন ত্বরণ কাজ করে? জি কস 30। সরণের দিকে যেই ত্বরণ কাজ করে সেই ত্বরণটা তুমি এখানে লিখবা। তাহলে সরণ বরাবর কোন ত্বরণ কাজ করে? জি কস 30। তাহলে এখানে দেখবা S1 লিখলা, S1 ইকুয়াল টু হাফ লিখলা। সরণের দিকে ত্বরণ আমার লাগবে, সরণ বরাবর ত্বরণ হচ্ছে জি কস 60, এই যে জি কস 30, সরি জি কস 30 লিখলা, এর সাথে T1 স্কয়ার লিখলা। এখান থেকে জাস্ট কি করবা 2S1 বাই জি কস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমার T1 স্কয়ার লিখলাম। এখান থেকে হচ্ছে আমরা T1 এর মানটা বের করতে পারবো, যেখানে S1 এর মান হচ্ছে তোমার 5 মিটার S1 এর মান, আর G এর মান হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝে পাইছো? বুঝে পাইছো? সামথিং সেকেন্ড আসবে। আচ্ছা, একটা তো আমি করাই দিলাম, সেম ভাবে অপর তলের জন্য বের করতে পারবে না? সেম ভাবে অপর তলের জন্য, এই যে অপর তলটা এমন, সেম ভাবে কি অপর তলের জন্য বের করতে পারবে না? অপর তলে, অপর তলে কতটুকু সময় লাগবে? পারবা না বলো তো? ইয়েস অর নো? পারবো ভাইয়া, অবশ্যই পারবো। এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল হচ্ছে আমার 30 ডিগ্রি, এই বাহুটা হচ্ছে 5√3 দেওয়া ছিল, 5√2, 5√3। তাহলে সেম ভাবে এখান থেকে একটা মার্বেল তুমি ফেলবা, একটা বস্তুকে তুমি ফেলবা, এই বস্তুটা এখান থেকে নিচে পড়বে, নিচে এই বরাবর সরণ কাজ করবে, এই বরাবর সরণ কাজ করবে, এস কাজ করবে, তখন তুমি জি এর এই বরাবর উপাংশ নিবা, জি এর এই বরাবর উপাংশ নিবা। বোঝা গেছে? পারবা না? পারবা না বলো তো? আর তখন তুমি বলবা যে সি থেকে বি বিন্দুতে পড়তে কি পরিমাণ টাইম লাগতেছে, সি থেকে বি বিন্দুতে পড়তে T2 পরিমাণ ধরো টাইম লাগতেছে। এই T2 টাইমটা সেম প্রসেস ফলো করে কি T2 টাইমটা বের করতে পারবা না বলো তো? ইয়েস অর নো? সেম ভাবে অপর তলের জন্য দিবা, তাই পেয়ে যাবা। আচ্ছা, এনিওয়ে, তাহলে গতিশক্তি অন্যরকম পাঠশালা ইউটিউব চ্যানেলে বাবা। আচ্ছা, তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। তাহলে গতিশক্তি হচ্ছে ই কে। আচ্ছা, এটা একেবারে সোজা, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। এই মনে করো একটা বস্তু যার ভর হচ্ছে আমার এম ভরের বস্তু, এম ভরের বস্তুর মধ্যে মনে করো ভি বেগে সে মুভ করতেছে, ভি বেগে, ওকে? আচ্ছা, এম ভরের বস্তু যদি ভি বেগে মুভ করে, এর মধ্যে ভরবেগ থাকবে, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলি। ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে ভরবেগ পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম ভি লিখতে পারি। এটা আমরা জানি ভরের বেগের গুণফল ভরবেগ, আর এম ভরের বস্তুর বেগ হচ্ছে ভি। তাহলে আমরা জানি গতিশক্তি কাজ করে, গতিশক্তি ই কে ইকুয়াল টু কি বলতো? ই কে ইকুয়াল টু হাফ অফ এম অফ ভি স্কয়ার, এগুলো আমরা জানি। তাহলে এখান থেকে দেখবা, এখান থেকে লেখা যায় হচ্ছে এম ভি স্কয়ার বাই 2 লেখা যায়। এবার উপরে একটা এম গুণ করবা, নিচে একটা এম গুণ করবা। তাহলে উপরে একটা এম গুণ করলে হবে হচ্ছে এম স্কয়ার ভি স্কয়ার, নিচে একটা এম গুণ করলে হবে হচ্ছে টুয়াইস এম। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তারপরে কথা হচ্ছে এখান থেকে আমরা আটটা আগাই। এখান থেকে ইকে ইকুয়াল টু বাম পক্ষে হচ্ছে আমাদের ইকে, আর ডান পক্ষে খেয়াল করবা এম স্কয়ার ভি স্কয়ার। এটাকে কি লেখা যায়? এম ভি এর হোল স্কয়ার লেখা যায়। এম স্কয়ার ভি স্কয়ার কে কিন্তু এম ভি এর হোল স্কয়ার লেখা যায়, ডিভাইড বাই হচ্ছে টুয়াইস এম, ডিভাইড বাই হচ্ছে আমরা টুয়াইস এম আমরা বলতে পারি। এম ভি ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। এই যে এম ভি কে আমরা কি বলতে পারি? এম ভি কে আমরা আবার পি বলতে পারি না? তাহলে এম ভি কে কিন্তু আমরা আবার পি বলতে পারি, তাকে আবার স্কয়ার করব, ডিভাইড বাই টুয়াইস এম লিখবো। তো দ্যাট ইজ হচ্ছে আমার ওই ই কে বনাম তোমার হচ্ছে গতিশক্তি বনাম হচ্ছে ভরবেগের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ। এটা তোমরা জানো। তাহলে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক সূচক সমীকরণ এটা তুমি জানো। তাহলে এবার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে 40 কেজি ভরের একটি ট্রাক 180 জুল গতিশক্তি নিয়ে। তাহলে গতিশক্তি কত বলতো? 180 জুল। আচ্ছা, কোনো মসৃণ রাস্তায় চলার সময় এর মধ্যে 20 কেজি ভর ছেড়ে দেওয়া হলো, ট্রাকটির বর্তমান গতিশক্তি কত হবে? তাহলে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। খুব সুন্দর একটা ম্যাথ, সুইট ম্যাথ। আচ্ছা, তো আমরা মোটামুটি করে রাখি, এই হচ্ছে মনে করো আমাদের ট্রাক, এই হচ্ছে ট্রাক। তো এই ট্রাকটার, এই যে ট্রাকটা, এই ট্রাকটার ভর আমি ধরলাম হচ্ছে এম, ট্রাকের ভর আমি ধরলাম এম। তো এই ট্রাকটার গতিশক্তি আমার দেওয়া আছে, তার মানে বেগ আছে, এই ট্রাকটার মধ্যে বেগ আছে। তাহলে এই ট্রাকটার ভর আমি ধরলাম m1, এই ট্রাকটার ভর, এই ট্রাকটা যেই বেগে মুভ করতেছে এই বেগটাকে আমি ধরলাম হচ্ছে v1। বুঝা গেল? এটা হচ্ছে আদি অবস্থা, ওকে? তাহলে এই ট্রাকটার গতিশক্তি আমার দেওয়া আছে, আদি অবস্থায় গতিশক্তি ek1 আমার দেওয়া আছে। তাহলে গতিশক্তির মান দেওয়া আছে 180 জুল। তাহলে এই ট্রাকটার গতিশক্তি আমার দেওয়া আছে 180 জুল। তাহলে গতিশক্তি, এই ট্রাকটার ভর হচ্ছে আমি m1 ধরলাম, ট্রাকের নিজস্ব ভর, আর এই ট্রাকটা যেই বেগে মুভ করতেছে, যেই ভেলোসিটিতে মুভ করতেছে, এই ভেলোসিটি আমি ধরলাম হচ্ছে v1। আচ্ছা, ট্রাকের ভর আমার দেওয়া আছে 40 কেজি। তাহলে ট্রাকের নিজস্ব ভর m1 আমার দেওয়া আছে হচ্ছে 40 কেজি আমার দেওয়া আছে, ওকে? আচ্ছা, তাহলে আমরা জানি e কে সমান হাফ mv স্কয়ার। তাহলে e কে সমান হাফ ইনটু m1 ইনটু v1 স্কয়ার বলতে পারি, কারণ ভর, ট্রাকের ভর m1 আর ট্রাকের বেগ v1। তাহলে ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো? 180 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা v1 এর ভ্যালুটা আমরা বের করব, v1 এর ভ্যালু। তাহলে এখান থেকে আমাকে বলো তো v1 এর ভ্যালুটা কত আসে? v1 এর ভ্যালু m1 v1 স্কয়ার ইজ ইকুয়াল টু 180 গুণ 2। তাহলে এখান থেকে আমাকে একটু বলবা v1 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে √2 ইনটু 180 ভাগ কি বলতো? m1, যেখানে m1 হচ্ছে আমাদের 40 কেজি। তাহলে মেবি v1 মেবি আসবে কত বলতো? মেবি 3 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে v1 মেবি আসবে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে কত বের করে ফেললাম। এটা হচ্ছে আমার প্রথম কেস বা আদি অবস্থা, এটা হচ্ছে আমার আদি অবস্থা।
তো পরবর্তীতে কি করা হয়েছে, পরবর্তীতে এই ট্রাকের উপরে 20 কেজি ভর রাখা হয়েছে পরবর্তীতে। তাহলে পরবর্তী মানে শেষ অবস্থা বা ফাইনাল অবস্থা, শেষ অবস্থায়। তাহলে পরবর্তীতে এই যে ট্রাকটা আমার ছিল, দেখো একটু মন দিয়ে, এই যে ট্রাকটা, এই ট্রাকটার উপরে আমরা তোমার 20 কেজি ভর আমরা ঝুলাই দিছি পরবর্তীতে। ট্রাকের নিজস্ব ভর ছিল হচ্ছে আমার M1, আমরা একটা ভর ঝুলাইছি, ভর রাখছি, এই ভরটা হচ্ছে আমাদের 20 কেজি, বুঝছো? এই ভরটা হচ্ছে আমাদের 20 কেজি, বুঝছো? আচ্ছা, আর ট্রাকের নিজস্ব ভর হচ্ছে আমার 40 কেজি। হ্যাঁ, তো ট্রাকের নিজস্ব ভর 40 কেজি, আর একটা ভর বা বোঝা, একটা বোঝা ঝুলাই দেওয়া হয়েছে, সেটা 20 কেজি। তাহলে আমি যদি বলি টোটাল সিস্টেমের ভর, টোটাল সিস্টেমের ভর কত বলতো? 60 কেজি না টোটাল সিস্টেমের ভর? টোটাল সিস্টেমের ভরকে আমি M2 ধরলাম, তাহলে M2 কত কেজি হবে বলতো? 60 কেজি হবে, দ্যাট ইজ টোটাল সিস্টেমের ভর। তাহলে এই ট্রাকটা মনে করো, টোটাল সিস্টেমটা খেয়াল করো, আগে যেই বেগে মুভ করতেছিল, আগে যেই বেগে, আগে যেই বেগে মুভ করতেছিল, এখন কি সেই বেগে মুভ করবে? দেখো তো, আগে ট্রাকের ভর ছিল জাস্ট 40 কেজি, এখন পুরো সিস্টেমের ভর হচ্ছে 40 প্লাস 20 বা 60 কেজি। তাহলে আগে যেই বেগে মুভ করতেছিল, এখন কি সেই বেগে মুভ করবে? উত্তর হচ্ছে না, এখন অবশ্যই সেই বেগে মুভ করবে না। তাহলে এখন কত বেগে মুভ করবে? আমি ধরলাম এখন যত বেগে মুভ করবে, তাকে আমি ধরলাম হচ্ছে V2। ঠিক আছে, ঠিক আছে, বেগটা কিন্তু সেম থাকবে না। মনে করো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি দৌড়াচ্ছ, তুমি ফ্রিলি দৌড়াতে পারতা যেই বেগে, তোমার মাথায় বা ঘাড়ের উপর যদি একটা চালের বস্তা চাপায় দেওয়া হয়, তুমি কি চালের বস্তা নিয়ে কি আগের সমান বেগে দৌড়াতে পারবা? উত্তর হচ্ছে না, আগে সমান বেগে দৌড়াতে পারবা না। এখন তুমি অবশ্যই অন্য একটা বেগে বা কম বেগে দৌড়াবা, সেই কম বেগটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে V2। এখন আমরা এই V2টা বের করবো, আমরা V2-র মান কিন্তু জানি না, V2টা আমরা বের করবো, কারণ আমাদের বর্তমানে এই যে সিস্টেমটার গতিশক্তি আমার জানা লাগবে। বর্তমানে এই সিস্টেমটার গতিশক্তি আমি ধরলাম হচ্ছে EK2, বর্তমানে এই সিস্টেমটার গতিশক্তি হচ্ছে আমার হাফ ইন্টু বর্তমানে এই সিস্টেমটার ভর হচ্ছে আমার M2, বর্তমানে এই সিস্টেমটার বেগ হচ্ছে V2। আমরা V2 কিন্তু জানি না, V2 আমাদের বের করতে হবে। V2 আমরা বের করবো কেমনে? V2 আমরা বের করবো হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতা নীতি থেকে, ভর বেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী বলা যায় আদি ভরবেগ ইকুয়াল টু কি বলতো? বর্তমান ভরবেগ। আদি অবস্থায় ভরবেগ ইকুয়াল টু কি বলা যায়? বর্তমান অবস্থায় ভরবেগ। আদি অবস্থায় ভরবেগ কত? আদি অবস্থায় ভর M1, বেগ V1। আদি অবস্থায় ভরবেগ হচ্ছে M1 V1 ইজ ইকুয়াল টু ফাইনাল অবস্থায় নতুন অবস্থায় ভরবেগ কত? নতুন অবস্থায় ভর M2, বেগ V2। নতুন অবস্থায় ভরবেগ হচ্ছে M2 V2। এখান থেকে তুমি ইজিলি শেষ বেগ তুমি বের করতে পারবা, শেষ অবস্থায় বেগ তুমি বের করতে পারবা, V2 ফাইনাল বেগ তুমি বের করতে পারবা। সেটা আসবে হচ্ছে M1 V1 বাই কি বলতো? বাই M2। সব মান টান বসালে দেখবা যে V2 এর মান আসবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আসবে, সব মান টান বসালে V2 এর মান পেয়ে গেলা হাফ mv স্কয়ার। মানে ফাইনালি এই ট্রাকের গতিশক্তি আমাদের বের করতে হবে। হাফ তো তুমি জানো, হাফ হচ্ছে 0.5, M2 হচ্ছে ফাইনালি এই সিস্টেমের ভর 40 প্লাস 20 দ্যাট ইজ 60 কেজি ইনটু ফাইনালি টোটাল সিস্টেমের বেগ, এটা তুমি বের করছো 2 মিটার পার সেকেন্ডের স্কয়ার। তো এখান থেকে আসবে খুব সম্ভবত 120 জুল, দ্যাট ইজ হচ্ছে আমার উত্তর। এটা আমাদেরকে বের করতে বলছে। খুব সুন্দর একটা ম্যাথ না? আমরা এই ম্যাথটা দুইটা মেথডে করব। একটা হচ্ছে মেথড নাম্বার 1, মেথডের নামটা আমি পরে বলতেছি, আচ্ছা নামটা বলে দিচ্ছি, ফ্ল্যাশ করে দিই। মেথড নাম্বার 1টা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য মেথড। ওয়ার্ক, কেউ কেউ বলে ওয়ার্ক থিওরাম, না, ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য মেথড, ওয়ার্ক এনার্জি থিওরাম মেথড। ওকে, আচ্ছা ফার্স্টে এই মেথডে করব। ওকে, দেখো এটা এভাবে আমি করব। ফার্স্টে দেখো, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। ওয়ার্ক এনার্জি থিওরি বলে হচ্ছে টোটাল ওয়ার্ক, যতগুলো বল আছে সবগুলো বল দ্বারা কৃত কাজ, দ্যাট ইজ টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি গতি শক্তির পরিবর্তন। টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতি শক্তির কি বলতো? গতি শক্তির পরিবর্তন বলা যায়। টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন কিন্তু বলে দেওয়া যায়। এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরি। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করবা, এবার আমার একটা গাড়ি টপমোস্ট পয়েন্টে ছিল, কত বেগে মুভ করতেছিল? 25। এই গাড়িটা ব্রেক করছে, ব্রেক করে ব্রেক করছে একেবারে লোয়ার পয়েন্টে, তার বেগটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। একেবারে লোয়ার পয়েন্টে তার বেগটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে এই গাড়িটার সরণ কতটুকু ঘটলো বলো তো? এই গাড়িটার সরণ আমি বলতে পারি এই গাড়িটা এদিক বরাবর নিচের দিকে নামছে, তাহলে এই গাড়িটা এই দিক বরাবর যাত্রা করছে, তাহলে তার সরণটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, দ্যাট ইজ এস। এবং এই এস এর ভ্যালু দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু বলা আছে 50 মিটার। তাহলে 50 মিটার হচ্ছে গাড়িটার সরণ। বোঝা গেল?
দেখো তো এই গাড়িটা হচ্ছে এদিক বরাবর তার স্মরণ করছে, খাই করে ব্রেক করছে, ব্রেক করে তার একটা বেগ ছিল, আদি বেগ ছিল 25, তো ব্রেক করে 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 ব্রেক করে 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 একদম লোয়ার পয়েন্টে এসে তার বেগটা কত করে ফেলছে, 0 করে ফেলছে। তাহলে অবশ্যই ব্রেক করে ফেলছে। কেমনে বুঝলাম ব্রেক করছে? কারণ গাড়িটার একটা বেগ ছিল, এই বেগটা নাই হয়ে গেছে, বেগটা 0 হয়ে গেছে। কেমনে বেগ 0 হয়েছে? তাহলে অবশ্যই সেখানে ব্রেক জনিত বল বা বাধাদানকারী বল কাজ করতেছে। আর মনে রাখবা, বাধাদানকারী বল বা ব্রেক জনিত বল কাজ করে গতির বিপরীত দিকে। ব্রেক জনিত বল বা বাধাদানকারী বল কাজ করে বস্তুর গতির বিপরীত দিকে। তাহলে বস্তুর গতি হচ্ছে নিচের দিকে, বস্তুর গতি হচ্ছে নিচের দিকে, নিচের দিকে, হেলানো তল বরাবর নিচের দিকে। তাহলে বাধাদানকারী বল কাজ করবে কোন দিকে বলতো? তার উল্টো দিকে। এই হচ্ছে আমার বাধাদানকারী বল, এটাকে আমরা ব্রেকিং ফোর্স বা এফবি বলতে পারি, গতির বিপরীত দিকে। বোঝা গেল ব্যাপারটা? আমার বাধাদানকারী বল বা ব্রেকিং ফোর্স। হ্যাঁ, এবার দেখি আর কি কি ফোর্স কাজ করে, আর কি কি ফোর্স কাজ করে, এটা মুছে দিলাম। আর কি কি ফোর্স কাজ করে? আমরা জানি যে কোনো বস্তুর উপরে এমজি ফোর্স কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে। আর কি কি ফোর্স কাজ করে? যতগুলো ফোর্স কাজ করে একটু, যতগুলো ডিরেক্ট ফোর্স কাজ করে, যতগুলো ডিরেক্ট ফোর্স কাজ করে একটু আমরা আঁকি। এমজি কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে, এটা হচ্ছে আমার এমজি। তাহলে এমজি কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে, বুঝছো? আর কি কোনো ফোর্স কাজ করে? আর কোনো ফোর্স কাজ করে বলো তো, কমেন্টে জানাও তো আর কোনো ফোর্স কাজ করে কিনা, আর কোনো ফোর্স কাজ করে কিনা। কেউ বলতে পারো যে ভাইয়া অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে, অবিলম্ব প্রতিক্রিয়া বল। এই যে এই মনে করো এই হচ্ছে আমাদের গাড়িটা, এই হচ্ছে আমাদের গাড়ি, খেয়াল করবা এই হচ্ছে আমার গাড়ি, অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। এই যে আমার তল বা ফ্লাইওভার চিন্তা করতে পারো, এই তল বরাবর নিচে দিকে নামতেছে, অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে হেলানো তল বা তলের সাথে লম্ব বরাবর। তাহলে এই যে আমার হেলানো তল, তাহলে তলের সাথে লম্ব বরাবর, এই দেখো 90 ডিগ্রি বরাবর, এই বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। এই যে অবিলম্ব প্রতিক্রিয়া বল, দ্যাট ইজ আমার কি বলতো? দ্যাট ইজ আমার আর। এই যে এটা আমার হেলানো তল, এই যে এটা আমার হেলানো তল, তাহলে হেলানো তলের সাথে 90 ডিগ্রি বরাবর বা তলের সাথে একেবারে লম্ব বরাবর, খেয়াল করবা তলের সাথে লম্ব বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। প্রতিক্রিয়া বল কাজ করে, প্রতিক্রিয়া বল ছাড়া তো আসলে কোনো বস্তু স্টেবলি মুভ করতে পারবে না, তাই না? তাহলে এটা বলতে পারো যে ভাইয়া প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে আমরা আঁকি, কোনো সমস্যা নেই, আঁকি আমরা প্রতিক্রিয়া বলটা আঁকি। প্রতিক্রিয়া বল কাজ করে তলের সাথে লম্ব বরাবর, হেলানো তলের সাথে, তলের সাথে হেলানো তলের সাথে, হেলানো তলের সাথে লম্ব বরাবর আমার প্রতিক্রিয়া বল কাজ করে। তো অবিলম্ব প্রতিক্রিয়া বল বা প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি। প্রতিক্রিয়া বল কাজ না করলে কোনো বস্তু তলের উপর স্থিতিশীল অবস্থায় মুভ করতে পারবে না। তাই হচ্ছে কথা যে তলের সাথে, হেলানো তলের সাথে লম্ব বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। বলতো এমজি, ব্রেকিং ফোর্স আর অবিলম্ব প্রতিক্রিয়া বল, এই তিনটা বল বাদে কি আর কোনো বল কাজ করে বলতো? আন্দাজে সব বলবা। তো এই তিনটা বল বাদে আর কোনো বল আসলে নাই। আচ্ছা, এখানে ব্রেক করেছে কি পরিমাণ? ব্রেক বাধাদানকারী বল বলতে এখানে ব্রেক জনিত বল বোঝাচ্ছে, বাধাদানকারী বল বলতে এখানে ব্রেক জনিত বল বোঝাচ্ছে, BREAK, ব্রেক জনিত বল, ব্রেকিং ফোর্স। হ্যাঁ, ব্রেক বোঝাচ্ছে, গাড়িটা ব্রেক করছে, ব্রেক আর কিছুই না। সামনের দিকে কোনো অ্যাক্সিলারেশন নাই, কোনো বল নাই সামনের দিকে, ঠিক আছে? ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে কি গাড়ি থেমে যায় নাকি? কমন সেন্স কি বলে? না, কিছু দূর সে সামনে যায় দেন সে থামে, ঠিক আছে? মানে কি এখন তুমি বলতে পারো বাইরে কিছু দূর যে সামনে গেছে, কিছু দূর সামনে যাওয়ার জন্য কি বল প্রয়োগ করেনি? আরে বুকে এত বল ধরে কি চলবে? ব্রেক করলে কি গাড়ি চাইন করে থেমে যায়? কিছু পরিমাণ তার গতি জড়তার কারণে সামনের দিকে যায় না? তাহলে ওই সামনে দিকে তাহলে সে বল প্রয়োগ করছে। যখন ড্রাইভার ব্রেক করে, যখন ড্রাইভার ব্রেকে পা দেয়, তখন কি সে এক্সেলারেটরে পা দেয়? উত্তর হচ্ছে না। ব্রেকে পা দিলে কি গাড়ি চুইং করে থেমে যায়? না, তাহলে তো মরেই যাবা। গাড়ি উল্টায় সব হচ্ছে জানলা ভেদ করে তুমি হচ্ছে পড়ে তো যাবা। ব্রেক করার পরে কিছু দূর সে সামনে আগায়, দেন সে অফ হয়। তাহলে ব্রেকিং ফোর্স কাজ করে, সামনের দিকে আগানোর জন্য কোনো বল নাই। তিনটা বল বাদে আর কোনো বল কাজ করছে না। যদি আর বলের কোনো দরকারই নাই, কেন দরকার নেই দেখবা, নিজে দেখবা। এনিওয়ে, এই তিনটা বল বাদে আর কোনো বল কাজ করতেছে না, এই তিনটা বল বাদে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলতো? অবশ্যই 60 ডিগ্রি না? বলা যায়, কিন্তু 60 ডিগ্রি বলা যায়। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে আমাদের অবশ্যই এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি বলা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখবা, ঠিক আছে? তার মানে আরে দেখো না ভাই, অধরা আহমেদ শেষ করো না তো, আর লেখা যে কথা না লিখলেও সেম কথা হবে, ব্যাপার না। তো দেখো দেখো, আচ্ছা আর নিয়ে এখন তোমরা চিন্তা করতেছো, মানে বলি আর কি জিনিসটা। মনে করো একটা গাড়ি মুভ করতেছে, একটা গাড়ি মুভ করতেছে। তুমি কি বলবা যে গাড়ির সামনে অক্সিজেন গ্যাস ছিল? বলবা হ্যাঁ ছিল তো, সত্যি সত্যি ছিল, বাট এটা তো আমার আলোচনা করার দরকার নেই। এতক্ষণ আলোচনা করার দরকার ছিল না বলে আর লিখি নাই, এতক্ষণ আলোচনা করার দরকার ছিল না বলে আর লিখি নাই, এখন আলোচনা করার কোনো দরকার নেই, হুদাই লিখছি। দেখো, ঠিক আছে, এই হচ্ছে কথা। দেখো এক্স্যাক্টলি, নুসরাত জান সুমাইয়া ছিল, ওটা এমজি কস্টেরা দিয়ে চলে গেছে। এক্স্যাক্টলি ঠিক বলছো। লিখবা না কেন অন্তরা আহমেদ? তোমার মন চাই লিখলে মন চাইলে লিখবা, নাম চাইলে লিখবা না। দেখো আগে ম্যাথ, দেখো আগে
তাহলে মেইনলি আমি বলতেছি যে এই তিনটা বল বাদে আর কোনো বল এই বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে না, এটা বলতেছি। মানে মাইনরিটির দিকে তাকাও না, মানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট না, যেই জিনিসগুলোর দিকে তাকানো উচিত না। মনে করো এখান থেকে একটা মশা উড়ে যাচ্ছে, তুমি দেখতেছো ভাই মশা কেন উঠতেছে, এরকম না। আমি তোমাকে বলতেছি যে এই গাড়িটার উপরে তিনটা বল বাদে, এই তিনটা বল বাদে পৃথিবীর আর কোনো বল এখানে কাজ করতেছে না, পৃথিবীর আর কোনো বল, মানে আর কোনো বল এখানে কাজ করতেছে না। এটা আমি তোমাকে বলতে চাচ্ছি যে এমজি, আর আর এফবি এই তিনটা বল বাদে দুনিয়ার কোনো বল এখানে আর কাজ করতেছে না, এটা আমি তোমাকে বলতেছি। আচ্ছা এবার খেয়াল করবা, বি আর এমজি এই তিনটা বল বাদে দুনিয়ার কোনো বল এখানে কাজ করতেছে না, এটা আমি বলতে যাচ্ছি। আচ্ছা এবার টোটাল ওয়ার্ক বলতে কি বোঝায়? টোটাল ওয়ার্ক বলতে বোঝাচ্ছে যতগুলো বল এখানে কাজ করতেছে সবগুলো বলের জন্য কাজ আমাকে বের করতে হবে। আবার বলি, টোটাল ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? যতগুলো বল এখানে ক্রিয়া করছে সবগুলো বলের দ্বারা কাজ আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে খেয়াল করবা, এমজি বল কাজ করতেছে, এমজি বল ক্রিয়া করতেছে, এমজি বলের জন্য আমাকে কাজ বের করতে হবে। তারপরে খেয়াল করবা, আর বল কাজ করতেছে, আর বল ক্রিয়া করতেছে, তাহলে আর বলের জন্য আমাকে কাজ বের করতে হবে। তারপরে ব্রেকিং ফোর্স ক্রিয়া করতেছে, তো ব্রেকিং ফোর্সের কারণে আমাকে কাজ বের করতে হবে। তাহলে যতগুলো বল এখানে ক্রিয়া করতেছে, যতগুলো বল এখানে ক্রিয়া করছে সবগুলো বলের কারণে কাজ বের করতে হবে, সবগুলো বলের কারণে। ওকে, আচ্ছা সবগুলো বলের কারণে কাজ বের করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার কথা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথা। এবার দেখবা মন দিয়ে, এবার মনে করো এমজি বল নিয়ে আমি চিন্তিত, এমজি বল নিয়ে আমি ক্যালকুলেশন করব, ঠিক আছে? আমি আঁকি এমজি বলটা, এখানে আঁকি। তাহলে এমজি বলটা আমি এই পাশটা একটু মুছলাম, এই পাশটা আমি একটু মুছলাম, আমার এই পাশটা একটু মুছলাম। তো খেয়াল করবা, যতগুলো বল ক্রিয়া করতেছে প্রত্যেকটা বলের জন্য আমার কাজ বের করতে হবে, দ্যাট ইজ টোটাল কৃত কাজ। এমজি বল ক্রিয়া করতেছে, আমি আঁকলাম, এই দেখো এমজি বলটা আমি তোমার জন্য এই জায়গায় আঁকলাম, এভাবে আমি এমজি বলটা আমি আঁকলাম, এই হচ্ছে আমাদের এমজি, ঠিক আছে? এই হচ্ছে আমার এমজি, খুব মন দিয়ে দেখবা, ঠিক আছে? এমজি। আচ্ছা, আর সরণ কাজ করে কোন বরাবর? এই বরাবর সরণ কাজ করে। দেখো তো এই বরাবর হচ্ছে আমার সরণ কাজ করে, সেটা হচ্ছে আমি এস বলতে পারি, দ্যাট ইজ হচ্ছে আমার সরণ বা এস বলতে পারি। হ্যাঁ, তাহলে খেয়াল করো এই যে এমজি আর এস, আমাকে বলতো বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি না? তাহলে এমজি আর এস এর মধ্যবর্তী কোণ কত বলতো? 60 ডিগ্রি। বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। আচ্ছা, আমি ফার্স্টে এমজি বল নিয়ে চিন্তিত, তাহলে এমজি বলের কারণে কৃতকাজ বের করতে হবে। লেখি আমরা এমজি বলের কারণে কৃতকাজ, তাহলে এমজি বলের কারণে কৃতকাজ হবে বল গুণ সরণ, সরণ গুণ বল আর সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত বলতো? 60 ডিগ্রি। এই দেখো লিখে ফেললাম, এমজি বল, এই সরি cos 60 ডিগ্রি, বল সরণ cos কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। এই দেখো এমজি ফোর্সের কারণে কৃতকাজটা আমি লিখে ফেললাম। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বুঝছি। এবার খেয়াল করবা, এমজি নিয়ে ক্যালকুলেশন করা আমার শেষ, এটাকে আমি আমার জীবন থেকে মুছে ফেলি, শেষ, ক্যালকুলেশন করা শেষ। এবার কি বাকি আছে? ব্রেকিং ফোর্স। এই ব্রেকিং ফোর্স নিয়ে আমি এখন ক্রিয়া করতে চাই বা আমি এখন ক্যালকুলেশন করতে চাই। তাহলে ব্রেকিং ফোর্স কাজ করে কোন বরাবর? এই বরাবর ব্রেকিং ফোর্স। তাহলে আঁকি আমরা, এই বরাবর কাজ করতেছে আমার ব্রেকিং ফোর্স। খেয়াল করো কোন দিকে, কোন দিকে যাচ্ছ? এই বরাবর কাজ করতেছে আমার ব্রেকিং ফোর্স, এই যে আমার ব্রেকিং ফোর্স। আচ্ছা, আর সরণ কাজ করে কোন বরাবর? এই দিক বরাবর সরণ কাজ করে না? দেখো তো এদিক বরাবর, ছোট বন্ধুরা এদিক বরাবর আঙ্গুল খেয়াল করো, লাল লাইন বরাবর সরণ কাজ করে না? লাল লাইন বরাবর সরণ কাজ করে হচ্ছে লাল লাইন বরাবর, রেড লাইন বরাবর সরণ কাজ করে, দ্যাট ইজ হচ্ছে আমার এস। বোঝা গেল ব্যাপারটা? ব্রেকিং ফোর্স তোমার জন্য ব্রেকিং ফোর্সটা আলাদা করে আঁকলাম, তারপরে এই দেখো সরণটাও আলাদা করে রাখলাম। তুমি বলবা ব্রেকিং ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ কি আমার 180 ডিগ্রি না? বলো তো ব্রেকিং ফোর্স আর সরণের। আচ্ছা, তাহলে ব্রেকিং ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখন আমার ব্রেকিং ফোর্স দ্বারা কৃতকাজ বের করতে হবে। তাহলে ব্রেকিং ফোর্স দ্বারা কৃতকাজ হচ্ছে ব্রেকিং ফোর্স, ব্রেকজনিত বল গুণ সরণ গুণ ব্রেকজনিত বল আর সরণের মধ্যবর্তী কোণের cos, মানে কত বলো তো? cos 180 ডিগ্রি। বুঝলা? প্লাস শেষ, ব্রেকিং ফোর্স নিয়েও আমার ক্যালকুলেশন করা শেষ। এটাকেও মুছে দাও জীবন থেকে, এটাকেও মুছে দাও জীবন থেকে, এটাকেও মুছে দাও। আমাদের বের করতে হবে ব্রেকিং ফোর্সের মানই আমাদের বের করতে হবে, ব্রেকজনিত বলের মানটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, এবার আর কি আছে? এবার দেখবা তোমার জীবনে আর নামে একটা টার্ম আছে, আর রিঅ্যাকশন ফোর্স, আর রিঅ্যাকশন ফোর্স আছে।
তাহলে রিঅ্যাকশন ফোর্স কাজ করে কোন দিকে? এদিক বরাবর। দেখো তোমার জন্য আলাদা করে আঁকতেছি রিঅ্যাকশন ফোর্স। এই দেখো আলাদা করে আমি রিঅ্যাকশন ফোর্সটা আঁকতেছি, নীল কালি দিয়ে আঁকতেছি। দেখো নীল কালি খরচ করে আমি তোমার জন্য রিঅ্যাকশন ফোর্সটা আরেকবার আঁকতেছি। এই বরাবর কাজ করতেছে রিঅ্যাকশন ফোর্স। দেখো এই যে এরকম করে আমি আঁকছি, বুঝছো? রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে এই বরাবর। আচ্ছা তাহলে এবার সরণ কোন বরাবর? সরণ এই দেখো লাল লাইন বরাবর সরণ, লাল লাইন বরাবর সরণ। তোমার জন্য আবার কলমের লাল কালি খরচ করে আমি তোমার জন্য এই সরণটাও আঁকতেছি। এই দেখো আমি সরণটাও তোমার জন্য আঁকতেছি। এই লাল লাইন বরাবর সরণ কাজ করে। তাহলে খেয়াল করবা আর কাজ করে এই যে দেখো, এই যে দেখো আমি আর তোমার জন্য আঁকলাম আরেকবার। এস কাজ করে, সরণ কাজ করে এই বরাবর। এই যে তোমার জন্য সরণ আমি আঁকলাম। তুমি বলবা এই যে রিঅ্যাকশন ফোর্স আর সরণ এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি না বলো তো এদের মধ্যবর্তী কোণ? তাহলে রিঅ্যাকশন ফোর্স আর সরণ, রিঅ্যাকশন ফোর্স আর সরণ এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে খেয়াল করো তো রিঅ্যাকশন ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে রিঅ্যাকশন ফোর্স দ্বারা কৃত কাজ হবে রিঅ্যাকশন ফোর্স গুণ সরণ গুণ রিঅ্যাকশন ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ। রিঅ্যাকশন ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বারে বারে বলতেছিলাম রিঅ্যাকশন ফোর্স লেখা না লেখা সেম কথা। কেন বলতেছিলেন ভাই? কারণ cos 90 এর ভ্যালু হচ্ছে 0। cos 90 এর ভ্যালু 0, cos 90 এর ভ্যালু 0 মানে এই টার্মটা বাদ চলে যাবে। কেন না যে একবার বলতেছিলাম ভাইয়া আগে কেন লিখলেন না, এখন কেন ভাই এখন না লিখলেও হইতো, এখন না লিখলেও হইতো, কারণ এই টার্মটা তো 0, বাদ চলে যাবে, বাদ চলে যাবে। এখন তুমি না লিখলেও পারতা, আগে তুমি লিখলেও পারতা, না লিখলেও পারতা। তোমার মন চাচ্ছে যা মন চায় তাই করবা। এটা লিখলেও কোনো ঝামেলা ছিল না, না লিখলেও কোনো ঝামেলা ছিল না। এই মানটা কিন্তু 0 চলে আসে, কারণ রিঅ্যাকশন ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এই জন্য রিঅ্যাকশন ফোর্স দ্বারা কি কাজ হচ্ছে? বল, রিঅ্যাকশন ফোর্স, সরণ, এস এদের মধ্যবর্তী কোণ। এই হচ্ছে আমার গেল। এই পাশে আমি টোটাল ওয়ার্ক লিখলাম। টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন মানে হচ্ছে শেষ গতিশক্তি হাফ এম শেষ বেগের স্কয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম আদি বেগের স্কয়ার। বলো বুঝতে পারছি কিনা? একটু কমেন্টে জানাও। বলো বুঝতে পারছি কিনা? এবার বুঝছো অধরা? এখন তোমার প্রশ্নের ভ্যালিডিটি কি আছে বলো তো? তুমি প্রশ্ন করছিলা ভাইয়া আর লিখবো নাকি লিখবো না, তোমারই ইচ্ছা। তুমি আর লিখলেও পারো, না লিখলেও পারো। লিখলেও যা উত্তর আসবে, না লিখলেও সেম উত্তর আসবে, তোমার ইচ্ছা, মন চাই। এই হচ্ছে কথা। এই হচ্ছে আমাদের কথা। ডিরেক্ট ফোর্স এমজি কাজ করতেছে, ডিরেক্ট ফোর্স এমজি কাজ করতেছে, ডিরেক্ট ফোর্স এমজি ডিরেক্টলি এমজি কাজ করতেছে। তার সাথে শোন, উপাংশ মানে তোমাকে বুঝতে হবে তোমার কাছে 100 টাকা ডিরেক্টলি আছে, আর উপাংশ মানে 250 টাকা আছে। ওই 100 টাকা নিয়ে তুমি কাজ করতেছো। 100 টাকা নিয়ে তুমি যেই জিনিস মনে করো, ব্যাপারটা হচ্ছে তোমার একটা ধরো এই মার্কার দাম 100 টাকা, তুমি 100 টাকা দিলে এই মার্কারটা পেয়ে যাবা, আবার 250 টাকা দিলেও কি এই মার্কারটা পেয়ে যাবে না? তুমি 100 টাকা নিয়ে কাজ করতেছো, মূল ভেক্টর নিয়ে কাজ করতেছো, করতেই পারো, সমস্যা কি? এই মূল ভেক্টরের সরণের মধ্যবর্তী কোণ তুমি জানো, করতেই পারো, সমস্যা কি? ওকে, তো এবার এখান থেকে আমার ব্রেকিং ফোর্স বের করতে হবে। আচ্ছা দেখো শেষ বেগ তো 0, দেখো শেষ বেগ এন্ডিং পয়েন্টে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা গাড়ির স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে বেগ আমার দেওয়া ছিল 25 মিটার পার সেকেন্ড, স্টার্টিং পয়েন্টে বেগ। আর এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা, এন্ডিং পয়েন্টে বেগ শেষ বেগ 0, মানে শেষ বেগ 0 আর আদি বেগ কত? 25 মিটার পার সেকেন্ড। এখান থেকে গাড়িটা এখান থেকে এখানে আসতেছে, উপর থেকে নিচে নামতেছে, তাহলে উপরে সে ছিল আদিতে, তার বেগ ছিল হচ্ছে 25, বলা আছে কোশ্চেনে 25 মিটার পার সেকেন্ড আদিতে, বুঝছো? আর সরণ দেওয়া আছে 50 মিটার, সরণ এস দেওয়া আছে 50 মিটার, বোঝা গেল ব্যাপারটা? আর শেষ বেগ দ্যাট ইজ 0, v ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করবা। তাহলে এখান থেকে দেখো cos 60 mgs, তাহলে m হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর mg, cos 60 বল হচ্ছে হাফ, তাহলে mgs ডিভাইড বাই 2, cos 60 বল হচ্ছে হাফ, প্লাস প্লাস হবে না মাইনাস হবে, কারণ cos 180 মান হচ্ছে -1, তাহলে মাইনাস অফ ব্রেকিং ফোর্স ইনটু s ইজ ইকুয়াল টু, এটা তো 0, হাফ এম ভি স্কয়ার। শেষ বেগের ভ্যালু 0, শেষ বেগের ভ্যালু 0 মানে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে, শেষ বেগের ভ্যালু 0 বলে। তাহলে এই দেখো ডান পক্ষে আমার এই প্রথম টার্মটা 0, কারণ শেষ বেগের ভ্যালু 0, তাহলে প্রথম টার্মটা 0, তাহলে এই টার্মটা 0, তাহলে 0 মাইনাস হাফ অফ এম অফ ইউ স্কয়ার। হ্যাঁ, আচ্ছা এবার এখান থেকে ব্রেকিং ফোর্সটা তুমি জাস্ট বের করবা, এখান থেকে জাস্ট ব্রেকিং ফোর্সটা তুমি বের করবা, এই হচ্ছে আমাদের কথা। তাহলে ব্রেকিং ফোর্স বের করে ফেলবা, খেয়াল করো মন দিয়ে। তাহলে এখান থেকে ব্রেকিং ফোর্স ইনটু সরণ ইজ ইকুয়াল টু লেখা যাবে হাফ এমজিএস মানে 0.5, হাফ এমজিএস মানে 0.5 এমজিএস, হাফ মানে 0.5 এমজিএস, আর এটাকে ডানে এপাশে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হাফ এম ইউ স্কয়ার মানে 0.5 এম ইউ স্কয়ার লেখা যাবে। তো এটাকে ডানে নিলে প্লাস হয়ে যাবে, এটাকে বামে দিলে মাইনাস হয়ে যাবে, এটাকে বামে দিলে প্লাস হয়ে যাবে, এটাকে ডানে নিলে প্লাস হয়ে যাবে, তাহলে এটাই আসবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমার ব্রেকিং ফোর্স বা এফবি বের করতে হবে। তাহলে এখান থেকে 0.5 মানে হাফের জায়গায় 0.5 লিখছি, এমজিএস প্লাস 0.5 এম ইউ স্কয়ার ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই এস। তাহলে এখান থেকে খেয়াল করবা ব্রেকিং ফোর্স তুমি বের করতে পারবা। ব্রেকিং ফোর্স, এই যে ব্রেকিং ফোর্স, এটার ভ্যালু আসবে 0.5 এম, এম মানে বস্তুর ভর, 1200 কেজি ছিল না, 1200 কেজির গাড়ি ইনটু জি মানে 9.8, এস হচ্ছে 50 প্লাস
0.5, এম মানে হচ্ছে 1200 কেজির গাড়ি ছিল না, 1200 কেজির গাড়ি, 1200 কেজির গাড়ি ছিল, ইন্টু 1200 ইন্টু কত বলো তো, ইন্টু ইউ স্কোয়ার মানে 25 এর স্কোয়ার ডিভাইড বাই এস, এস মানে কত, এস মানে হচ্ছে 50, তাহলে 1500 কেজি হবে, ঠিক করে নাও, তাহলে 1500 কেজি হবে, আমি ভুল করে 1200 লিখছি, তাহলে 1500 কেজি লিখে নাও, তাহলে অ্যান্সারটা 1500 কেজি হবে এখানে, 1500, তাহলে গাড়ির ভর 1500 ছিল, ঠিক করে নাও 1500, তাহলে এটা আসবে হচ্ছে 16725, খুব সম্ভবত 16725 নিউটন, এটা আসবে 16725 নিউটন, এমন কিছু একটা আসার চান্স আছে। এটা হচ্ছে আমার ব্রেকিং ফোর্স, এটা হচ্ছে আমার ব্রেকিং ফোর্স নাকি? এক্স্যাক্টলি, লাভলি মাহবুব ঠিক করছো, লাভলি মাহবুব ঠিক করছো, 1500 কেজি হবে, 1500 কেজি, হ্যাঁ এটাই আসবে, এটাই আসবে, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? আমাদের কিন্তু এই ম্যাথটা, এই মেথড 1-এ কিন্তু শিখতে হবে, মানে তোমাকে প্রশ্নে বলতে পারে যে কাজ শক্তি উপপাদ্য অনুসারে এই ম্যাথটা করো, তখন কিন্তু এইভাবেই করতে হবে, বুঝছো? বুঝছো? বুঝতে পারছো কিনা? সেম ম্যাথ আমরা করব হচ্ছে মেথড নাম্বার 2 দিয়ে, দ্যাট ইজ নিউটনীয় বলবিদ্যা মেথড, নিউটনীয় বলবিদ্যা মেথড। হ্যাঁ, লিখে নিবা নিউটনস ল, নিউটনস ল। আমি নিউটনের সূত্র দিয়ে হচ্ছে এই অঙ্কটা সলভ করব, শুধুমাত্র নিউটনের ল আমি অ্যাপ্লাই করব, আর কিছু না, কাজ শক্তি উপপাদ্যের কনসেপ্ট না। ওকে, তো দেখো আমার কাছে এখানে একটা গাড়ি ছিল, এখানে একটা গাড়ি ছিল, তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে কেন যত সময় যাওয়ার পারতেছে? এই গাড়িটার আদিবেগ ছিল হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, তাহলে 25 মিটার পার সেকেন্ড হচ্ছে গাড়িটার আদিবেগ ছিল। এই গাড়িটার আদিবেগ ছিল ইউ 25 মিটার পার সেকেন্ড, এটা আদিবেগ ছিল এখান থেকে, ওকে ভালো কথা, আদিবেগ ছিল, আদিবেগ ছিল, আদিবেগটা ছিল, কিন্তু গাড়িটা ব্রেক করছে, ব্রেক করার ফলে তার ইয়েটা কত হয়ে গেছে বলো তো, শেষ বেগটা 0 হয়ে গেছে। তো গাড়িটা ব্রেক করছে, এই অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো গাড়িটা ব্রেক করছে, ব্রেক করার ফলে তার শেষ বেগ ভি কত হয়ে গেছে বলো তো, 0 হয়ে গেছে, ভি 0 হয়ে গেছে, তাই তো? আচ্ছা, একটা গাড়ি এখানে একটা বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড বেগ ছিল, ব্রেক করছে, ব্রেক করে 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 ব্রেক করে 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 একদম লোয়ার পয়েন্টে বেগটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। এখন বলো, বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড বেগ ছিল, বেগটা কমে 0 হয়ে গেছে, তাহলে বেগ হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? অবশ্যই হ্রাস পাইছে। তাহলে বেগ ছিল 25, আদিতে বেগ ছিল, পরবর্তীতে বেগ 0 হয়ে গেছে, তাহলে বেগের কমছে, বেগ হ্রাস পাইছে। বেগের হ্রাস পাওয়াকে কি বলে? মন্দন বলে না? মন্দন। বেগের হ্রাস পাওয়াকে কি বলে বলো তো? মন্দন বলে। তাহলে এখানে কি মন্দন হচ্ছে না? মন্দন হচ্ছে, মন্দন কাজ করে, মন্দনের তুমি ডিরেকশন দিবা গতির বিপরীত দিকে, তাহলে বস্তুর গতি নিচের দিকে, তাহলে মন্দন কাজ করতেছে, তুমি বুঝতেছো? মন্দনের ডিরেকশন দিবা, মন্দন মানে এ, তাহলে মন্দনের ডিরেকশন দিবা হচ্ছে গতির বিপরীত দিকে, অবশ্যই এখানে মন্দনটা কাজ করতেছে। আমি এখন নিউটনস ল দিয়ে এই ম্যাথটা সলভ করবো, নিউটনের ল দিয়ে, মন্দন কাজ করতেছে। তো মন্দন কাজ করে গতির কোন দিকে বলো তো? গতির বিপরীত দিকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা মন্দন কাজ করতেছে, এই হচ্ছে আমাদের একটা মন্দন কাজ করতেছে। মন্দনকে আমি প্রকাশ করি হচ্ছে স্মল এ দ্বারা, মন্দন। বোঝা গেল ব্যাপারটা? মন্দন কেন? বেগ ছিল, বেগ কমে 0 হয়ে গেছে, বেগ হ্রাস পাইছে, বেগ হ্রাস পাওয়াকে বলি মন্দন। মন্দন কাজ করবে গতির বিপরীত দিকে, যে গতি নিচের দিকে তার বিপরীতে কাজ করবে মন্দন। বোঝা গেছে ব্যাপারটা? এবার খেয়াল করবা, এবার এই গাড়িটা নিচের দিকে নামতেছে 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 নিচের দিকে নামতেছে, কোন এক মুহূর্তে আমার এই গাড়িটা কিন্তু এই জায়গায় থাকবে, কোন এক মুহূর্তে স্মল এম ভরের গাড়িটা কিন্তু এই জায়গায় থাকবে, যাত্রাপথের কোন এক মুহূর্তে, যাত্রাপথের কোন এক মুহূর্তে স্মল এম ভরের গাড়িটা এই জায়গায় থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, এবার খেয়াল করবা মন দিয়ে, খুব মন দিয়ে খেয়াল করবা, সেটা হচ্ছে যে এখানে ব্রেকিং ফোর্স কাজ করে, ব্রেকিং ফোর্স, ব্রেকজনিত বল, ব্রেকজনিত বল কাজ করে গতির বিপরীত দিকে, তাহলে বস্তুর গতির বিপরীত দিকে ব্রেকজনিত বল কাজ করে, তাহলে গাড়িটা নিচের দিকে নামতেছে, তাহলে গতির বিপরীত দিকে কাজ করে ব্রেকজনিত বল, তাহলে এই বরাবর কাজ করবে ব্রেকজনিত বল, মানে গাড়িটা ব্রেক করছে, ব্রেক করে তো থামছে, তাহলে গাড়িটা তো থামতো না, গাড়ি তো থামতো না, তাহলে ব্রেক করছে বলে গাড়িটা থামছে, তাহলে ব্রেকজনিত বল কাজ করে গতির বিপরীত দিকে এফবি, তাই তো? এটা হচ্ছে আমার ব্রেকজনিত বল। তাহলে এখন কথা হচ্ছে আমরা বের করবো, অনেক কিছু বের করবো। আমরা জানি যে কোনো স্মল এম ভরের বস্তুর উপরে এমজি কাজ করে কোন দিকে? এমজি কাজ করে খাড়ার নিচের দিকে, তাহলে এই এমজি কে দুইটা উপাংশে ভাঙতে পারো, কারণ যেহেতু নিউটন বলবিদ্যার মেথডে করতেছি, এমজি কে দুইটা উপাংশে ভাঙতে পারো। এমজির একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, এমজির একটা উপাংশ কাজ করবে, আরেকটা উপাংশ কাজ করবে তার লম্ব বরাবর, এই বরাবর এমজির আরেকটা উপাংশ কাজ করবে। কেন ভাই উপাংশ নিলেন? কারণ নিউটন বলবিদ্যা মেথডে করতেছে, আমার বলের বিভাজন লাগবে, বলের বিভাজন নিয়ে আমার ম্যাথগুলো করা লাগবে, তাহলে আমি ম্যাথটা করতে পারবো না, নিউটন বলবিদ্যা মেথডে সলভ করতে পারবো না। এই বরাবর হচ্ছে আমার আরেকটা উপাংশ কাজ করবে, তাহলে এমজি দুটো উপাংশ, তাহলে এমজির একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, যেটা আরেকটা উপাংশ এর লম্ব বরাবর, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে আমার এই পাশের অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে, বোঝা গেল?
জ্যামিতিক প্রক্রিয়ায়। তাহলে এই অ্যাঙ্গেল 30 হলে এই পাশের অ্যাঙ্গেল 30 হবে, তাহলে এমজির সাথে এই উপাংশের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এমজির সাথে এই উপাংশের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে এই বরাবর উপাংশ হবে হচ্ছে এমজি কস অফ কত ডিগ্রি বলো তো, 30 ডিগ্রি। আর বাদ বাকি উপাংশ হবে হচ্ছে এমজি সাইন অফ কত বলো তো, সাইন অফ 30 ডিগ্রি। বাদ বাকি উপাংশ হবে এমজি সাইন অফ কত বলো তো, 30 ডিগ্রি। তোমার মন চাইছে তুমি অবিলম্ব প্রতিক্রিয়া এখানে দেখাতে পারো, না দেখালেও কোনো কিছু আসবে যাবে না। অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করবে, এক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করবে তলের সাথে লম্ব বরাবর, তাহলে মোটামুটি এই বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করবে। আমি একটু ভালো করে এঁকে নিই, ভালো করে আমি এঁকে নিই। তাহলে এই যে এই বরাবর কাজ করতেছে হচ্ছে আমার এমজি কজ অফ 30 ডিগ্রি, এই বরাবর এমজি কজ অফ 30 ডিগ্রি। তো এমজি কজ অফ 30 ডিগ্রির একেবারে বিপরীত দিকে বা তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর হচ্ছে আমার অবিলম্ব প্রতিক্রিয়া বল বা আর কাজ করবে, এই বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া বল। বাট এটা নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই, আর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো এই হচ্ছে মানে আপাতত এই অঙ্কে আমার আর নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটুকু বুঝতে পারছি কিনা বলো? তাহলে এবার খেয়াল করবা, এবার এখান থেকে দেখবা সর্বদা 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 ওয়াই অক্ষ বরাবর বলের সাম্য অবস্থা থাকে। উপরের দিকে বল আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স হয় সর্বদা, ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু নিম্নমুখী বল হয়। যদিও আমাদের এই অঙ্কে কোনো কাজে লাগবে না এই জিনিসটা। সর্বদা ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু কি হবে বলতো, নিম্নমুখী বল। আর ইকুয়াল টু এমজি কস থিটা হবে, এটা সর্বদা অলওয়েজ, এটা হচ্ছে সর্বদা অলওয়েজ। ওকে, সর্বদা ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল কি হবে, সমান হবে সর্বদা। আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স হবে সর্বদা, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, এবার কথা হচ্ছে, এবার আমি ডানে বামে সম্মুখ দিকে বল আর পশ্চাৎ দিকে বল নিয়ে আমি কাজ করবো। বলতো এখানে এদিকে সমবেগ কাজ করতেছে, উত্তর হচ্ছে না, সমবেগ কাজ করতেছে না, মন্দন কাজ করতেছে, সমমন্দন। এখানে বেগ ছিল, এখানে বেগ নাই, মানে মন্দন কাজ করতেছে। এবার আমরা জানি সামেশন অফ এফ ইকুয়াল টু কি বলতো, নিউটনের ল, সামেশন অফ এফ ইকুয়াল টু কি বলতো, এম এ লিখতে পারি আমরা, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ লেখা যায়। তো এবার খুব মন দিয়ে দেখবা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে সামেশন অফ এফ এর জায়গায় আমরা কি লিখবো, সামেশন অফ এফ মানে হচ্ছে লব্ধি বল, লব্ধি বল হচ্ছে ভর ইনটু ত্বরণ, লব্ধি বলের জায়গায় আমরা কি লিখবো মনে রাখবা, এর দিকে যেই ফোর্স কাজ করে এর সামনে প্লাস লিখবা, এর দিকে যেই ফোর্স কাজ করে এর ডিরেকশন বরাবর যেই ফোর্স কাজ করে এর আগে প্লাস বসাবা, তাহলে প্লাস এফ বি। আর এর উল্টো দিকে যে ফোর্স কাজ করে, এর উল্টো দিকে যে ফোর্স কাজ করে, এর উল্টো দিকে যে ফোর্স কাজ করে তার আগে মাইনাস বসাবা, তাহলে মাইনাস এমজি সাইন অফ কত বলতো 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু এম অফ এ। তাহলে এখান থেকে ব্রেকিং ফোর্স তুমি বের করতে চাও, তাহলে ব্রেকিং ফোর্স হবে হচ্ছে এম এ প্লাস এম জি সাইন অফ কত বলতো 30 ডিগ্রি। আমি আরেকবার বলি, খেয়াল করবা, এর এই যে সামেশন অফ এফ ইকুয়াল টু এই লাইনটা কেমনে লিখলাম, এটাই হচ্ছে আমাদের মানে বুঝার বিষয়। খেয়াল করবা, এর ডিরেকশন বরাবর যে কাজ করে এর সামনে প্লাস বসালাম আমরা, আর এর উল্টো দিকে যে কাজ করে এমজি সাইন 30, এর উল্টো দিকে যে কাজ করে তার আগে মাইনাস বসাবা, তাহলে এমজি সাইন 30 এর আগে আমরা মাইনাস বসাইছি ইকুয়াল টু এম এ। তো এখানে এ এর মান তুমি জানো না, বের করতে পারবা, এ এর মান মন্দনের মান তুমি বের করতে পারবা কিভাবে, খেয়াল করবা, তোমার অঙ্কের মধ্যে ইউ দেওয়া আছে, ইউ দেওয়া আছে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আগের অঙ্কে মানে অঙ্কের মধ্যে আদি বেগ, শেষ বেগ তো 0, আর সরণ কত এস ইকুয়াল টু বলছে 50 মিটার সরণ সে অতিক্রম করে, হেলানো তল বরাবর সে 50 মিটার পরিমাণ সরণ অতিক্রম করে, এস ইজ ইকুয়াল টু 50 মিটার আমাদের বলা আছে প্রশ্নে, এস ইজ ইকুয়াল টু হেলানো তল বরাবর সরণ এস ইজ ইকুয়াল টু 50 মিটার, এস ইজ ইকুয়াল টু 50 মিটার আমাকে প্রশ্নে বলা আছে, হেলানো তল বরাবর সরণ দ্যাট ইজ 50 মিটার, এস ইজ ইকুয়াল টু তাহলে 50 মিটার। এখান থেকে আমরা জানি হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস কি বলতো 2as, তাহলে এখান থেকে আমরা a বের করতে পারবো, তাহলে দেখো 2as ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, তাহলে এখান থেকে আমরা a বের করতে পারবো, তাহলে a ইকুয়াল টু হবে হচ্ছে 25a স্কয়ার মাইনাস 0 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2s, তাহলে 2 ইনটু 50, তাহলে এখান থেকে আমি ত্বরণ বের করতে মন্দনটা বের করতে পারবো, মন্দনের মান আমরা বের করতে পারবো, মন্দনের মান, তাহলে এখান থেকে আমরা মন্দনের মানটা বের করতে পারবো, মন্দনের মান যা আসবে এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে এখান থেকে আমি ব্রেকিং ফোর্সটা বের করতে পারবো, তাহলে ব্রেকিং ফোর্স এফ বি ইকুয়াল টু হবে এম কমন নিলে এ প্লাস জি সাইন কত বলতো, এ প্লাস জি সাইন 30 ডিগ্রি, তাহলে এখান থেকে এ বের করতে পারবো, কত আসে দেখো তো, এর মানটা 6.25 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখবা এম তো আমার বস্তুর ভর দ্যাট ইজ 1500 কেজি, এ হচ্ছে বের করছো 6.25 প্লাস জি হচ্ছে 9.8 সাইন 30 ডিগ্রি। দেখবা এখান থেকে আমার ব্রেকিং ফোর্সের মান আসবে হচ্ছে 16,725 নিউটন, এটাই হচ্ছে আমার ব্রেকিং ফোর্স এবং এটা হচ্ছে আমার উত্তর।
তো নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স এর মাধ্যমেও কিন্তু এই ম্যাথটা সলভ করা যায়। এখানে মেইন কারিশমা হচ্ছে এই জায়গাটায়, এই চিত্রটা। তুমি যদি এই চিত্রটা বুঝে থাকো তাহলে হচ্ছে আমার ম্যাথটা সলভ হয়ে যাবে। বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন। জাস্ট তুমি যদি এই চিত্রটা বুঝে থাকো তাহলে তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা। জাস্ট তোমাকে এই চিত্রটা বুঝতে হবে, জাস্ট চিত্রটা বুঝতে হবে। চিত্রটা বুঝতে পারছি কিনা একটু বলো। যে হেলানো তল বরাবর কতটুকু সরণ ঘটলো, দ্যাট ইজ 50 মিটার। হেলানো তল বরাবর কতটুকু সরণ ঘটলো, দ্যাট ইজ 50 মিটার। কোশ্চেনে বলা আছে হেলানো তল বরাবর কতটুকু সরণ ঘটলো, দ্যাট ইজ 50 মিটার। প্রশ্নে দেওয়া আছে হেলানো তল বরাবর কতটুকু সরণ ঘটলো, দ্যাট ইজ 50 মিটার। কোশ্চেনে দেওয়া আছে। কতবার বলবো? ওকে, চিত্রটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। চিত্রটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তুলে নাও। আমি চিত্রটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো চিত্র বুঝতেই মানে চিত্র বুঝতেই আর ম্যাথ বুঝতে পারবো। ম্যাথের ক্যালকুলেশন তো সোজা। ম্যাথের চিত্রটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো চিত্রটা। দেখো চিত্রটা খেয়াল করবা, আমি আরেকবার বড় করে রাখতেছি চিত্রটা। এই দেখো বড় করে রাখতেছি চিত্রটা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই যে চিত্রটা জাস্ট দেখে নাও, হ্যাঁ 1 মিনিট লাগবে। এই অ্যাঙ্গেলটা ছিল আমার থিটা, মানে থিটা আর কি, ধরো থিটা 30 ডিগ্রি। এখানে একটা গাড়ি ছিল, এখানে গাড়িটা, এই গাড়িটার বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড। যে গাড়িটার বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড, মানে বেগটা, এটা বেগ ছিল সার্টেন, একটা বেগ ছিল, নির্দিষ্ট বেগ ছিল, বুঝছো? বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড, আদি বেগ ছিল। কিন্তু ব্রেক করছে, ব্রেক করে তার গাড়িটা থামাই দিছে। এই জায়গায় তার গাড়িটা থেমে গেছে, এই জায়গায় তার গাড়িটা থেমে গেছে। তার গাড়িটা থেমে গেছে মানে তার বেগটা কত, 0 হয়ে গেছে। তাহলে এখানে বেগ ছিল, এখানে বেগ নাই হয়ে গেছে। তাহলে কি মন্দন ঘটছে না, বেগ হ্রাস পাইছে না? খেয়াল করো, খেয়াল করো। মেথডটা হচ্ছে খুবই মানে ফিল করা যায়। দেখো এখানে গাড়ির বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড, এখানে গাড়ির বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড। জাস্ট দেখে নাও চিত্র আঁকাটা বুঝে নাও। 25 মিটার পার সেকেন্ড, এখানে গাড়ির বেগটা 0 হয়ে গেছে। গাড়ির বেগ v কত, 0। তাহলে গাড়ির বেগ 25 থেকে 0 হয়ে গেছে, বেগ হ্রাস পাইছে। বেগ হ্রাস পাওয়াকে বলে কি বলতো, মন্দন হইছে। তাহলে এখানে অবশ্যই মন্দন হইছে। মন্দন মানে হচ্ছে এইভাবে উল্টো দিকে তুমি এ আঁকবা। মন্দন মানে হচ্ছে উল্টো দিকে এ আঁকতে হয়, উল্টো দিকে এ আঁকতে হয়। মন্দন মানে হচ্ছে তার গতির উল্টো দিকে এ আঁকতে হয়। এই যে আমরা এ আঁকলাম, উল্টো দিকে এ আঁকলাম, তাহলে গতির বিপরীত দিকে এ আঁকলাম। বস্তুর গতি নিচে বরাবর, গতির উল্টো দিকে আমি এ আঁকলাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই গাড়িটা নিচের দিকে নামতে 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 নিচের দিকে নামতে 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 কোনো এক মুহূর্তে এই গাড়িটা এমন কোনো জায়গা থাকবে, স্মল এম ভরের গাড়িটা কিন্তু এমন কোনো জায়গা থাকবে, এইটুকু তো শিওর। এখানে জাস্ট তুমি এখন উপাংশে ভাঙবা, আর কিছুই না। এমজি কাজ করে কোন দিকে? এমজি কাজ করে খাড়া নিচের দিকে, দ্যাট ইজ হচ্ছে আমার এমজি। এমজি কাজ করে খাড়া নিচের দিকে। এমজি কে দুটো উপাংশে ভাঙবা। যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা মেথড, উপাংশে ভাঙতে হবে। এমজির একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে এই বরাবর, বাদবাকি উপাংশ কাজ করবে লম্ব বরাবর। লম্ব বরাবর বাদবাকি উপাংশটা কাজ করবে। যে এর লম্ব বরাবর, এর লম্ব বরাবর আমার বাদবাকি উপাংশটা কাজ করবে। এই হচ্ছে আমার বাদবাকি উপাংশ। এমজির একটা উপাংশ হেলানো তলের সমান্তরালে, বাদবাকি উপাংশ এর 90 ডিগ্রি বরাবর। এগুলোকে বলা হয় এমজির লম্ব উপাংশ। এই অ্যাঙ্গেল থিটা হলে, এই অ্যাঙ্গেল থিটা হলে জ্যামিতিক প্রক্রিয়ায় এই অ্যাঙ্গেলটা থিটাই হবে, মানে 30 ডিগ্রি হবে। এই বরাবর আমাদের উপাংশটা হবে কত, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় cos। এমজির সাথে এর অ্যাঙ্গেল আমি জানি থিটা, দ্যাট ইজ বাই এমজি cos অফ কি বলতো থিটা। আর বাদবাকিটা হবে হচ্ছে sin থিটা। একটা cos হলে একটা হয় sin। এই বরাবর হবে হচ্ছে এমজি sin অফ থিটা, এমজি sin অফ থিটা। যেহেতু গাড়িটার বেগটা 0 হয়ে গেছে, অবশ্যই গাড়িটা ব্রেক করছে, ব্রেক করছে, ব্রেক করছে। যেহেতু গাড়িটার বেগটা ছিল কিন্তু বেগ নাই হয়ে গেছে, 0 হয়ে গেছে, তাহলে গাড়িটা চুইং করে ব্রেক করছে, ফেইং করে ব্রেক করছে। ব্রেক জনিত বল কাজ করে বস্তুর গতির বিপরীত দিকে। তাহলে বস্তুর গতি কোণ বরাবর, নিচের দিকে বস্তুর গতি। তাহলে বস্তুর গতির উল্টো দিকে কাজ করে ব্রেক জনিত বল, দ্যাট ইজ এই বরাবর কাজ করে হচ্ছে ব্রেক জনিত বল। ব্রেক জনিত বলকে আমরা FB দিয়ে প্রকাশ করলাম। তো খেয়াল করবা আমরা জানি সামেশন অফ F ইকুয়াল টু MA, সামেশন অফ F ইকুয়াল টু MA, সামেশন অফ F কেমন লিখলাম খেয়াল করবা। এই যে ব্রেক জনিত বল কার দিকে কাজ করে, এর দিকে। এর দিকে ব্রেক জনিত বল কাজ করে বলে এর আগে আমি প্লাস বসাইছি। আর এর উল্টো দিকে mg sin 30 ডিগ্রি কাজ করে বলে এর আগে মাইনাস বসাইছি, আর কিছুই না। তারপর বাদ বাকিগুলো ক্যালকুলেশন আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2s। এখান থেকে তুমি a বের করছো, তো হেলানো তল বরাবর ত্বরণ বের করছো, মানে মন্দন বের করছো। আর s মানে কি? s মানে দেওয়া আছে s আমাদের, যে গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে এসে যাত্রা থামাইছে। এতটুকু যে সরণ, এই সরণটা আমাদের দেওয়া আছে, গাড়িটার প্রকৃত সরণ। এখান থেকে গাড়িটা, এই জায়গা থেকে গাড়িটা নিচের দিকে নামছে। গাড়িটা কতটুকু সরে গেছে? অতিভুজটা আর কি, এই ত্রিভুজের অতিভুজটা, এই অতিভুজের সরণ দ্যাট ইজ 50 মিটার আমাকে প্রশ্নে বলা আছে। তো এই হচ্ছে, দেখো আমি সুন্দর করে চিত্রটা এঁকে দিলাম। বোঝা গেছে ব্যাপারটা? চিত্রের ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি, এই তাই না? চিত্রের ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি কিনা বলো? তাহলে আল্লাহ হাফেজ, এবার তাহলে যাই।